বলেন। হুম। ওটা ফোন থেকে দেখলে ওরকম দেখা যাবে। আপনি ইয়াতে কোনো পিসিতে বা কোনো ডিভাইসে ডাউনলোড করে তারপরে দেখেন। ফোন থেকে ওটা ওরকমই দেখা যায়। আচ্ছা, আমরা হচ্ছে ইয়েতে ছিলাম, ফাংশনে ছিলাম। আমরা কিছু ফাংশনের বেসিক জিনিস দেখছিলাম। একটু শেয়ার দিই হোয়াইট বোর্ড। আমরা হচ্ছে একটা ফাংশনের বেসিকটা দেখছিলাম যে ধরেন একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে বা ফাংশনের সিনট্যাক্স কিরকম হয়। প্রথমে রিটার্ন টাইপ, তারপর হচ্ছে ফাংশন নেম, তারপর এখানে হচ্ছে আর্গুমেন্টস বা প্যারামিটার লিস্ট থাকে, তারপর ফাংশন বডি। এটা হচ্ছে একটা ফাংশনের বেসিক সিনট্যাক্স। আর এরকম করে আমরা হচ্ছে ৩ রকমের জিনিস লিখতে পারি। একটা হচ্ছে প্রোটোটাইপ, একটা হচ্ছে আপনার ফাংশনের ডেফিনেশন বা ইমপ্লিমেন্টেশন, একটা হচ্ছে ফাংশন ইনভোক করা বা কল করা। বেসিক জিনিসগুলো আমরা একটু দেখছিলাম। প্রোটোটাইপ হচ্ছে যেটা একদম প্রোগ্রামের শুরুতে ধরেন ইনক্লুড লিখলাম, এরপরে হচ্ছে যে আমরা একটা ফাংশনের জাস্ট সিগনেচারটুকু লিখে রাখে, যেমন ভয়েড এফ ওয়ান। প্যারামিটার লিস্ট থাকলে প্যারামিটার লিস্ট লিখবো, দিয়ে সেমিকলন। এটাকে বলা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ। ডেফিনেশন বা ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে যেখানে এটার বডিটা লেখা থাকে। এটা, হ্যাঁ, বলেন, কিছু বলছেন? হুম। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর মেইনের ভিতরে নেসেসারি না। যেকোনো জায়গা থেকে আমি যদি ফাংশনটাকে কল দিই, যে নাম লিখে কল দিই, তাহলে এটা হচ্ছে আমার ইনভোকেশন বা কল করা। তো আমরা এই বেসিক জিনিসগুলো দেখছিলাম। আর ফাংশনের একটা এক্সিকিউশন, একটা সিকোয়েন্স আছে বা ফ্লো আছে, আমরা ওই জিনিসটা দেখছিলাম যে মেইন থেকে F1 এ কল দিলাম, F1 থেকে F2 বা এরকম আদার্স। তখন হচ্ছে একটা স্ট্যাক এরকম মেইনটেইন করে ওখান থেকে কল হয়, অ্যান্ড কল হওয়া শেষ হয়ে গেলে আবার হচ্ছে ওই সেম জায়গাতে রিটার্ন করে। সো এই রিলেটেড আমরা একটা প্রবলেম দেখছিলাম আউটপুট বের করা নিয়ে। আচ্ছা, সো এখান থেকে তো ২ রকমের জিনিস আসে, রাইট এ প্রোগ্রাম আর হচ্ছে আউটপুট বের করা। সো আমরা হচ্ছে ২ টারই এক্সাম্পল দেখবো আজকে। তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের কনসেপ্টটা। লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কিছুই না। লোকাল ভেরিয়েবল হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে বা কোনো একটা জায়গাতে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন। যেমন হচ্ছে আমি এই যে লিখলাম void f1 ইন্টিজার a, এটার ভিতরে বডির ভিতরে আমি আবার লিখলাম ইন্টিজার b। এখানে a b দুইটাই হচ্ছে লোকাল ভেরিয়েবল। ওরা কার জন্য লোকাল? ওরা হচ্ছে এই f1 এর জন্য লোকাল। ওদেরকে এই f1 এর ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ, এর বাইরে আর কোথাও থেকে অ্যাক্সেস করা যাবে না। সেগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। শুধু যে ফাংশনের ভিতরে বা প্যারামিটারের মধ্যে হতে হবে এরকমও না। আমি যদি কোনো ফর লুপের মধ্যে, যেমন বলছিলাম যে ফর লুপের মধ্যে যদি আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এটা, এই আইটাও হচ্ছে এই ফর লুপের জন্য লোকাল। এর বাইরে এখানে আর আইকে অ্যাক্সেস করা যাবে না। সো এটাই হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আর গ্লোবাল ভ্যারিয়েবল কোনটা? যেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে নেই, যেটা হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারে। যেমন আমি হচ্ছে সরাসরি ইনক্লুড ডিক্লেয়ার করার পরে, এরপরে যদি আমি কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, যেমন ইন্টিজার এক্স, ভ্যালু দিতে পারি নাও দিতে পারি, তখন হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। এটাকে হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারে। ধরেন এই ফাংশনে এফ ওয়ান একটা, সরি, এই প্রোগ্রামে এফ ওয়ান একটা ফাংশন আছে, মেইন একটা ফাংশন আছে, এফ টু একটা ফাংশন আছে। এরা সবাই হচ্ছে এক্স কে চিনবে বা এক্স কে অ্যাক্সেস করতে পারবে। এক্স এর যে ভ্যালুটা আছে সবাই অ্যাক্সেস করতে পারবে না, এক্স কে ম্যানিপুলেটও করতে পারবে। সো এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে নাই, যাকে হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ। আর লোকাল ভেরিয়েবল হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে যাকে বলা থাকে। আচ্ছা, সো আমরা যদি একটু দেখি, তার আগে আমরা একটু স্লাইডটা দেখতে পারি। স্লাইডের মধ্যে হচ্ছে আমাদের, আমরা কতটুকু কভার করছিলাম, এই পর্যন্ত আমরা কভার করছিলাম। তারপর হচ্ছে আমাদের ফাংশন ডেফিনেশন ছিল। ফাংশন ডেফিনেশন এগুলো তো আমরা বলছি কি কি থাকে না থাকে। ফাংশন প্রোটোটাইপ নিয়েও আমরা বলছি যে এরকম একটা সিগনেচার
একদম উপরে ইনক্লুডের পরে আমরা লিখে রাখি, ওটাই হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। আর ফাংশন আর্গুমেন্টস নিয়ে বলছিলাম, ফাংশন আর্গুমেন্টস হচ্ছে আপনার দুই রকমের, একটা হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট আর একটা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট। ফর্মাল আর্গুমেন্ট কোনটা? ফর্মাল আর্গুমেন্ট হচ্ছে এই যে আমরা এখানে যে লিখতেছি, এই যে এখানে লিখতেছি, হ্যাঁ, যে ইন্টিজার এ, এটা হচ্ছে এই ইন্টিজার এ, এই কথাটা হচ্ছে ফর্মাল আর্গুমেন্টস। ফর্মাল আর্গুমেন্টস। আর যখন হচ্ছে আমরা f1 কে কল দিব, সাপোজ f1 5 সেন্ড করলাম আমি এখানে, তো এটা হচ্ছে ইনভোকেশন বার কল। তো ইনভোক যেখান থেকে করা থাকে সেখানে আমরা যে ভ্যালুটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্টস। সেটা একটা ভ্যারিয়েবল হতে পারে, অথবা মানে ওই ভ্যারিয়েবলের অবশ্যই একটা ভ্যালু থাকবে, যেমন x ইকুয়াল টু সামথিং, x ইকুয়াল টু 5, তারপর আমি এখানে xও লিখতে পারি, অথবা সরাসরি ভ্যালু পাস করা যেতে পারে। সো যেখানে ভ্যালু আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্টস, বা যেখান থেকে পাঠানো হচ্ছে সেটাকে বলতে পারেন অ্যাকচুয়াল আর্গুমেন্টস, আর যেখানে রিসিভ হচ্ছে ওটাকে বলা হচ্ছে ফর্মাল আর্গুমেন্টস। আচ্ছা, সো এখানে স্লাইডে যাই আবার, সেখানে আর কি ওটাই বলছে যে ফর্মাল আর্গুমেন্টস কোনটা আর অ্যাকচুয়াল আর্গুমেন্টস কোনটা। আর নর্মালি হচ্ছে যখন আমরা ভ্যালুটা পাঠাই, আমার কিন্তু ভ্যারিয়েবলের নেমটা ম্যাটার করে না। মানে এখানে যদি আমি এরকম করি ইন্টিজার এ, আর ধরেন আমি মেইন থেকে f1 কে কল দিব, f1 এটার ভিতরে আমি সাপোজ এই পাঠাচ্ছি, আর উপরে আমি ইন্টিজার a ইকুয়াল 10 পাস করে রাখছি। এই ক্ষেত্রে দুইটার নাম সেম হয়ে গেছে, এটাও এ এটাও এ, বাট এটা নেসেসারি না, মানে ইনফ্যাক্ট এটা ম্যাটারই করে না যে দুইটার নাম সেম নাকি সেম না, কারণ আপনার মেইন ফাংশনের জিনিসগুলো আপনার মেমোরিতে আলাদা জায়গায় থাকে। ধরেন এখানে হচ্ছে মেইন ফাংশনের জিনিসগুলো আছে, জিনিস বলতে ভেরিয়েবলস বা আদার্স যা আছে সেটা বোঝাচ্ছি। আর আপনার f1 ফাংশন বা অন্য কোনো ফাংশনের জিনিস বা ভ্যারিয়েবলস হচ্ছে ডিফারেন্ট একটা জায়গায় থাকে, ডিফারেন্ট লোকেশনে থাকে। সো আপনি যখন মেইনের ভিতরে ইন্টিজারে ডিক্লেয়ার করছেন এখানে এটা ডিক্লেয়ার হয়েছে, আর আপনি যখন f1 এর ভিতরে ডিক্লেয়ার করছেন এখানে এটা ডিক্লেয়ার হয়েছে। দুইটার সাথে দুইটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, যখন আপনি হচ্ছে এই যে ফাংশনটা কল করে পাস করতেছেন তখন শুধুমাত্র এই 10 ভ্যালুটা কপি হয়ে এখানে চলে যাচ্ছে, জাস্ট কপি হয়ে এখানে বসে যাচ্ছে, অনলি ভ্যালুটা। এখানে ভ্যারিয়েবলের নাম কি ছিল এটা হচ্ছে f1 জানেই না, বা মেইনও জানে না যে ও যেখানে ভ্যালুটা পাঠাচ্ছে ওখানে ভ্যারিয়েবলের নাম কি আছে। দুইটা পুরাপুরি ইন্ডিপেন্ডেন্ট জিনিস। সো এখানে ধরেন এখানে আপনি এরপরে কি করলেন, f1 কে কল করলেন, কল করার পর আপনি কি করলেন, এর ভ্যালু 50 বানাই দিলেন। সো এই ভ্যালুটা এখন 50 হয়ে গেছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনার f1 এর ভ্যালুটাও এখন 50 হয়ে যাবে, বা ওখানে 50 কোনোভাবে পাস হয়ে যাবে না, কোনো সম্পর্ক নাই দুইটা। যখন আপনি কল করতেছেন তখন এর যে লেটেস্ট ভ্যালুটা আছে সেটা ওখানে জাস্ট কপি হয়ে বসে যাচ্ছে। কিন্তু এর পরে পরবর্তী যত লাইনে আপনি এ কে চেঞ্জ করবেন বা এ নিয়ে আপনি যাই করেন সেই এফেক্টগুলো শুধুমাত্র মেইনের ভিতরেই হবে, ওইটা f1 এর ভিতরে আর হবে না। আর এমনিতেও একটা ব্যাপার সেটা হচ্ছে যে ফাংশন অ্যাকচুয়ালি একটা টেম্পোরারি জিনিস, হ্যাঁ, এটা একটা টেম্পোরারি জিনিস। সো অ্যাকচুয়ালি যখন একটা ফাংশনের ভিতরে আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেমন এটা যখনই আপনি এই ব্র্যাকেট থেকে বের হয়ে যাচ্ছেন সাথে সাথে হচ্ছে ওই এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রয় হয়ে যায়, শুধু এ না, অ্যাকচুয়ালি পুরো ফাংশনের জিনিসটাই ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে, ওইটা আর থাকে না যখন আপনি সেকেন্ড ব্র্যাকেটটা থেকে বের হয়ে আসতেছেন। সো এই কারণে হচ্ছে আপনার সো এই কারণে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি তখন এক্সিস্টই করে না আপনি যখন এই ফাংশনের বাইরে চলে আসছেন। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, হুম। আচ্ছা, এখানে ধরেন ব্যাপারটা এরকম, ধরেন আপনি এখানে a++ করে নিলেন, তাহলে এই ভ্যালুটা এখন 11 হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনি এখানে আবার কল করলেন, এর ভ্যালু 50 করার পরে আবার কল করলেন। তার মানে হচ্ছে এই ফাংশনটাকে যখনই আপনি বের হয়ে আসেন, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে আসছেন, বের হয়ে এসেই তো আপনি এই লাইনটা এক্সিকিউট করছেন। তখন কিন্তু এই ফাংশনটা ডেস্ট্রয় হয়ে গেছে। এইখানে কিছুই এক্সিস্ট করে না আর। সো আপনি যখন আবার কল করতেছেন তখন আল্টিমেটলি এর নতুন ভ্যালুটা অ্যাকচুয়ালি নতুন একটা জায়গায় লেখা হচ্ছে। এটা টোটালি ডেস্ট্রয়েড। নতুন একটা জায়গায় ক্রিয়েট হচ্ছে, এটার মধ্যে এর ভ্যালুটা 50 পাস হচ্ছে অ্যান্ড 50 এর ভ্যালুটা এখানে এসে 51 হচ্ছে। আগের কোনো মেমোরি ওর কাছে থাকবে না। কারণ এটা হচ্ছে একটা টেম্পোরারি জিনিস। এই কারণে কিন্তু আমরা রিটার্ন জিনিসটা ইউজ করি। রিটার্ন সামথিং, এটা আমার কেন দরকার হয়? আমি যদি ওই ভ্যালুটাকে অ্যাক্সেসই করতে পারতাম, ওটা তো আমি বের হওয়ার পরও আবার যেয়ে অ্যাক্সেস করতাম, সমস্যা নাই তো। বাট ওটা আমি করতে পারব না। কারণ আগের ভ্যালু সব মেমোরি হচ্ছে চলে যায়। সো এই কারণে হচ্ছে আপনি
নরমালি হচ্ছে আমরা কি করি, যখন একটা ইম্পোর্টেন্ট ভ্যালু আমার মনে রাখা দরকার বা আমার পরবর্তীতে ইউজ করা দরকার, তখন হচ্ছে আমি ওটাকে রিটার্ন করে রাখি আমার মেইন ফাংশনে। সো তখন হচ্ছে ওই ভ্যালুটা নিয়ে আমি কাজ করতে পারি। আদারওয়াইজ কিন্তু এখান থেকে যে রেজাল্টটা জেনারেট হবে সেটাকে আমি আর পরে আর কোনোদিন খুঁজে পাবো না। ঠিক আছে? ইনফ্যাক্ট হ্যাঁ। হ্যাঁ, প্রিন্টার রিটার্ন একসাথে ইউজ করতে পারেন। আপনি এখান থেকে ধরেন রিটার্ন করলে তো এখানে চলেই আসলো। আপনি সরাসরি ওটা প্রিন্টও করে দিতে পারেন অথবা একটা ভেরিয়েবল এর মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। পরে ওটা প্রিন্ট করতে পারেন। এটা মানে টোটালি আপনার ইচ্ছা। আচ্ছা। আর এটার সবচেয়ে বড় প্রুফ আমরা দেখতে পারবো যে যখন আমরা পয়েন্টার করব। পয়েন্টার মানে হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবলের অ্যাড্রেস নিয়ে কাজ করব। সো যখন আপনি দেখবেন ধরেন এই ফাংশনে ১ম বার যখন কল করা হইছে, তখন আপনি এই এর অ্যাড্রেসটা প্রিন্ট করবেন। এর অ্যাড্রেসটা প্রিন্ট করবেন। দেখবেন যে একটা লোকেশন দেখাচ্ছে। সাপোজ ২০২ দেখাচ্ছে। এরপরে বের হওয়ার পরে যে আবার অন্য কিছু করে আপনি আবার ওই ফাংশনটা কল করেন। তখন আপনি এর অ্যাড্রেসটা আবার প্রিন্ট করেন। তখন দেখবেন একটা ডিফারেন্ট লোকেশন দেখাচ্ছে। দেখবে যে সাপোজ ২৫০ দেখাচ্ছে। আবার বলেন এখানে? হ্যাঁ। হুম, 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 হুম। ডিফারেন্ট আসবে। হ্যাঁ, কারণ এই সেকেন্ড ব্র্যাকেট থেকেও যখনই বের হয়ে গেছে, তার মানে ওই পুরা F1 এর মেমোরি সবকিছু মুছে গেছে। সো সেকেন্ড টাইম যে এটা সেম জায়গাতেই লেখা হবে এরকম তো কোনো গ্যারান্টি নাই। কম্পাইলার তো যে জায়গাতে ফাঁকা পাবে ওইখানেই লিখে ফেলবে মেমোরিতে। সো ওইটা ডিফারেন্ট একটা লোকেশনও হতে পারে। আবার সেমও হতে পারে। হতে পারে ওই জায়গাটা ফাঁকা ছিল আবার ওখানে লিখছে। সো এটা টোটালি হচ্ছে কম্পাইলারের উপর। হ্যাঁ, বাট নরমালি হচ্ছে এটা কখনো সেম হয় না। মানে দেখা যায় যে অন্য একটা জায়গা ফাঁকা আছে, সো অন্য জায়গাতেও লিখছে। সো এটা হচ্ছে অ্যাড্রেসটা ডিফারেন্ট। এটা আমরা পয়েন্টার পড়ার সময় এটা একদম প্রিন্ট করে দেখব যে কখন কি অ্যাড্রেস আসে। ঠিক আছে? সো মেইন কথা হচ্ছে আপনার ফাংশন জিনিসটাই হচ্ছে টেম্পোরারি। সো যখন আপনি একবার এখান থেকে বের হয়ে যাবেন, ওইখানকার আর কোনো মেমোরি এক্সিস্ট করবে না। আবার আপনাকে যখন নতুন করে জিনিসটা কল করা হবে, একেবারে ১ম থেকে আপনার নতুন ভ্যালু যেয়ে এখানে বাকি কাজগুলো কমপ্লিট করবে। প্রিভিয়াস কোনো ভ্যালু এখানে অ্যাকচুয়ালি ম্যাটার করবে না। ঠিক আছে? আচ্ছা। সো এখানে সো বেসিক্যালি হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারি যে লোকাল ভ্যারিয়েবল গুলো হচ্ছে টেম্পোরারি। হ্যাঁ? এটা শুধুমাত্র আপনি ওখানে ঢুকলেই জিনিসটা কাজ করবে। যেমন আমি যদি বলি যে আমি কয়েকটা নাম্বারের সাম বের করব। যেমন ইন্টিজার সাম, এখানে ২ টা ভ্যালু রিসিভ করলাম। ইন্টিজার A, B, এখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার, অথবা হচ্ছে দরকার নেই। এটা সরাসরি রিটার্ন করলেও হয়। রিটার্ন A প্লাস B। আর মেইনের ভিতরে আমি হচ্ছে এই সামটাকে কল করলাম। ১ম বার আমি ১০-১২ দিয়ে কল করলাম। তারপরের বার আমি ২০-২৫ দিয়ে কল করলাম। তারপরের বার আমি ৩০ আর ৫ দিয়ে কল করলাম। যতবার কল করব প্রত্যেকবার হচ্ছে আমার এই A আর B নতুন করে সেট হবে অ্যান্ড রিটার্ন হবে। আর আমরা যদি ভ্যারিয়েবল ইউজ করতে চাই আমরা অ্যাকচুয়ালি সেটাও পারবো, সমস্যা নাই। যে ইন্টিজার রেজাল্ট ইকুয়াল A প্লাস B রিটার্ন রেজাল্ট। আচ্ছা। সো এখানে অ্যাকচুয়ালি এখানে এটা আমরা সরাসরি প্রিন্টও করে দিতে পারি। প্রিন্টএফ %d, এটা। প্রিন্টএফ %d, এটা। মানে এখান থেকে যখন একটা ভ্যালু রিটার্ন হবে সাথে, সাথে প্রিন্ট হয়ে যাবে। এটা আমরা চাইলে একটা ভেরিয়েবলেও রাখতে পারতাম, তারপর প্রিন্ট করতে পারতাম অথবা সরাসরি এভাবেও লেখা যায়, সমস্যা নেই। সো এখানে রেজাল্ট ইকুয়াল টু A প্লাস B, অথবা আমরা এভাবে লিখতে পারি। যদিও এটা মিনিংলেস। আমরা কি করলাম? এই রেজাল্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা 0 তে সেট করে নিলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনি রেজাল্ট ইকুয়াল টু A প্লাস B দিলেন। তারপরে ওইটাকে রিটার্ন করলেন। এখন যতবার এটা কল হবে প্রত্যেকবার হচ্ছে রেজাল্টের ভ্যালু একেবারে এখান থেকে এই লাইন থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। আর এটা যদি আপনি 0 নাও লিখতেন তাও কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে রেজাল্টের ভ্যালু আপনার নতুন করেই ডিক্লেয়ার হবে। এই লাইনটা আবার নতুন করেই এক্সিকিউট হবে। ঠিক আছে? ইনফ্যাক্ট আপনি এটা যদি শুধুমাত্র বাইরে ডিক্লেয়ার করেন তখন ওটা গ্লোবাল ভেরিয়েবল, তখন কেস আলাদা। বাট এখানে ডিক্লেয়ার করছেন মানে এটা লোকাল ভেরিয়েবল অ্যান্ড যতবার ফাংশনটা কল হবে এই রেজাল্টের নতুন, নতুন কপি ক্রিয়েট হবে। অ্যান্ড প্রত্যেকবার হচ্ছে নতুন ভ্যালু এখানে অ্যাসাইন হবে। আবার এখান থেকে বের হয়ে গেছেন শেষ, এটা নাই। আবার নতুন একটা মেমোরিতে এটা ক্রিয়েট হবে। আবার শেষ। এভাবে যতবার ক্রিয়েট করবেন এটা ডিফারেন্ট, ডিফারেন্ট মেমোরি লোকেশনে আসবে। ঠিক আছে? সো এটা আরকি লোকাল ভেরিয়েবল। না, না, এটা ডেস্ট্রয় তো হবে। এটা তো এই ব্র্যাকেট থেকে বের হয়ে গেলে পুরা জিনিসটাই নাই হয়ে যাবে। রিটার্ন মানে হচ্ছে আপনি শুধু ভ্যালুটা এখানে আপনার কাছে এনে রাখতেছেন। হ্যাঁ? এখানে আপনি প্রিন্ট করে দিচ্ছেন। সো আপনার কাছে ভ্যালুটা
আপনি জাস্ট প্রিন্ট করে দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু ওই ভ্যালুটা আর খুঁজে পাবেন না। কারণ এটা একবার আপনি প্রিন্ট করে ফেলছেন। আপনি কোনো ভেরিয়েবলে স্টোর করেন নাই। আপনি যদি এরকম লিখতেন ইন্টিজার x ইকুয়াল সাম 10,12 তারপর হচ্ছে x এর ভ্যালুটা এখানে প্রিন্ট করতেন। তাহলে আপনার কাছে x ভেরিয়েবলের মধ্যে ওই ভ্যালুটা স্টোর হয়ে থেকে যেত। আদারওয়াইজ হচ্ছে এই জিনিস সবসময় ডিস্ট হয়ে যাবে। res বা রেজাল্ট নামে কোনো ভেরিয়েবল এক্সিস্টই করবে না আপনি যখন সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই রিলেটেড একটা দেখি, একটা কোড দেখি। আচ্ছা, এখানে এটা কিছু না, এটা একটা নরমাল একটা কোড দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার নাম্বার বের করার কোড। ট্রায়াঙ্গুলার নাম্বার হচ্ছে আপনার মনে আছে যে nth ট্রায়াঙ্গুলার নাম্বার মানে হচ্ছে 1 থেকে শুরু করে এক এক করে বাড়ায় আমরা n পর্যন্ত যাব। যে আমরা যে সামটা পাবো সেটাই হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার নাম্বার। সো বেসিক্যালি হচ্ছে আমার একটা ফর লুপ চালাতে হয় i ইকুয়াল টু 1 থেকে শুরু করে n এর ভ্যালু পর্যন্ত, এন্ড প্রত্যেকবার হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই i এর ভ্যালুটা অ্যাড করতে থাকতে হয়। যেমন ট্রায়াঙ্গুলার নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে ওই i এর ভ্যালুটা অ্যাড হতে থাকবে। এন্ড যখন লুপ থেকে বের হবো, লুপ থেকে বের হওয়ার পর আমার এই ট্রায়াঙ্গুলার নাম্বারটা প্রিন্ট করে দিলেই হয়ে গেল। সো আমরা এই ফাংশন, এটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে লিখে রাখলাম এই কোডটা, যে ভয়েড ক্যালকুলেট ট্রায়াঙ্গুলার নাম্বার। এটার মধ্যে একটা ইনপুট নিচ্ছি ইন্টিজার n। n কি? n হচ্ছে আমরা কততম ট্রায়াঙ্গুলার নাম্বার পর্যন্ত দেখতে চাচ্ছি। ঠিক আছে? সো আমি n এর ভ্যালু যত দিব আমার লুপটা তত পর্যন্ত চলবে, এটাই, আর কোনো কাজ নাই n এর। আর মেইন থেকে আমরা কি করব, ফাংশনটাকে কল দিব, এন্ড ভিতরে হচ্ছে আমরা একটা করে অ্যাকচুয়াল আর্গুমেন্টস একটা করে ভ্যালু পাঠাবো। প্রথমবার 10 পাঠালাম, তারপরবার 20 পাঠালাম, তারপরবার 50 পাঠালাম, প্রত্যেকবার হচ্ছে এটা কাজ করবে। আচ্ছা, এটা এই কাজটা আমরা একটা লুপের মধ্যেও করতে পারতাম। এখানে একটা ফর লুপ ইউজ করতে পারতাম। যেমন আমি বলি, ধরেন মেইনের ভিতরে আমরা চাইলে একটা ফর লুপও ইউজ করতে পারতাম। ধরেন আমি 3 বার এখানে করছে, তো আমি এই কাজটাই লুপ দিয়ে করব। ফাংশনের নাম হচ্ছে ক্যালকুলেট ট্রায়াঙ্গুলার নাম্বার, হোয়াটএভার, যেটাই না। একবার আমি 10 পাঠালাম, 10 না, এখানে অ্যাকচুয়ালি তাহলে এটা সরাসরি ভ্যালু পাঠানোটা অ্যাকচুয়ালি মেক সেন্স করে না। এখানে আমি কি করব, স্ক্যান করব একটা ভ্যালু, সাপোজ ইন্টিজার n, তারপরে n এর ভ্যালুটা এখানে পাঠাই দেব, এখানে 3 দিতে পারি। আবার এখানে আর লেখার দরকার নেই অ্যাকচুয়ালি, শেষ। জাস্ট ওখানে যে 3 বার কাজটা করছে সেটা আমি একটা ফর লুপ দিয়ে করলাম। তাহলে কি হবে, ওখানে হচ্ছে প্রথমবারে হচ্ছে ইন্টিজার মেইনের ভিতর n একটা ভ্যারিয়েবল হলো, এরপর একটা লুপ চলবে, 0 নাম্বার i এর ভ্যালু যখন 0, তখন হচ্ছে আপনার প্রথমে একটা n এর একটা ইনপুট নিবে, ইউজার যত দিল, ইউজার সাপোজ 10 দিল, ফাইন। তারপর হচ্ছে ক্যালকুলেট ট্রায়াঙ্গুলার এই ফাংশনটা কল হবে, এটার মধ্যে 10 ভ্যালুটা পাস হবে। তাহলে আমরা ওই ফাংশনে চলে যাব, এই ক্যালকুলেট ট্রায়াঙ্গুলার এই ফাংশনে চলে যাব। যাওয়ার পর এখানে যা যা করছে, ফর লুপ চলছে, একটা রেজাল্ট জেনারেট হয়েছে, সেটাকে প্রিন্ট করা হয়েছে। রেজাল্টটা প্রিন্ট করার পরে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, সো বের হয়ে আবার এই সেম জায়গাতেই চলে আসছে, যেখান থেকে কল হয়েছিল তারপরে জায়গাতে চলে আসছে। এরপরে হচ্ছে লাস্ট স্টেটমেন্টটা কি হয়, ফর লুপের লাস্ট স্টেটমেন্ট, ও কিন্তু ফর লুপে রিটার্ন করতেছে, কিন্তু ফর লুপ থেকে এখনো বাইরে যায়নি, কারণ ফর লুপের মধ্যেই ফাংশনটা কল করা হয়েছে। ফর লুপের এক্সিকিউশন এই জায়গাতে পজ হয়ে ও হচ্ছে ফাংশনের কাছে চলে গেছে, ফাংশনের কাজ পুরোটা শেষ হয়ে আবার ওই সেম জায়গাতে রিটার্ন করবে। আসার পরে হচ্ছে এখানে লাস্ট স্টেটমেন্ট কি হয়, i প্লাস প্লাস, মানে এই i প্লাস প্লাসটা তো আর এখানে কাজ করে না, এটা হচ্ছে ফর লুপ শেষ হওয়ার ঠিক আগে কাজ করে। সো i প্লাস প্লাস হলো, তারপর i এর ভ্যালু 1 হলো, আবার হচ্ছে এটা প্রথম থেকে শুরু হলো। এখানে আবার স্ক্যান করবে, n এর এখন একটা ইউজার ডিফারেন্ট একটা ভ্যালু দিল, সাপোজ 20 দিল, তারপর আবার ক্যালকুলেট ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে 20 ভ্যালু নিয়ে কল হবে, আবার ওইটার কাছে যাবে, আবার পুরো কাজটা হবে, হওয়ার পরে রেজাল্টটা প্রিন্ট করবে, তারপরে আবার হচ্ছে এই জায়গাতেই ফেরত আসবে। তারপর i এর ভ্যালু প্লাস প্লাস, মানে i এর ভ্যালু 2 হলো, তারপরে n এর আরেকটা ভ্যালু দিলাম, তারপরে আবার ফাংশন কল হলো, আবার এই কাজটা হলো, আবার এখানে আসলো। এখন i এর ভ্যালু যখন 3 হয়ে যাবে, দ্যাট মিনস আমার লুপ থেকে এটা বের হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা পুরো একটা ফর লুপের ভিতরেও হচ্ছে ফাংশনকে কল করতে পারি। ফর লুপের ভিতরে যতবার কল করা হবে ততবার হচ্ছে ফাংশনটার কাছে এক্সিকিউশন চলে যাবে, পুরো কাজটা শেষ হবে, আবার হচ্ছে এখানে ফেরত আসবে, এমন ভাবে হবে। আচ্ছা, ওকে। সো এখানে এই জিনিসটা আর কি করছে, ওরা লুপ ছাড়া করছে, আমি হচ্ছে লুপ দিয়ে দেখালাম, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আর এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো রিডিং পড়লেই বুঝতে পারবেন। এখানে আর কি বলতে চাইছে যে কোন ভ্যারিয়েবল হচ্ছে স্কোপ কতখানি, স্কোপ বলতে ওটাকে কতটুকু অংশের মধ্যে চেনা যাবে, এর বাইরে চেনা যাবে না। লোকাল ভ্যারিয়েবলের ওই যে যেই জায়গাতে আপনি ওটাকে ডিক্লেয়ার করবেন, ধরেন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করছেন, তাহলে ওটা সেকেন্ড ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ, মেইন কথা ফাংশনটা যতক্ষণ পর্যন্ত আছে ওর বাইরে ওকে আর চেনা যাবে না, সেটাই তো লোকাল ভ্যারিয়েবল। আর ওর লাইফ টাইম হচ্ছে, লাইফ টাইম এটাই যে মানে ওই ভ্যারিয়েবলটা কতক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার ওই যে ব্র্যাকেটটা থাকবে। এই যে এটার মতো যেটা বলতেছিলাম এখানে, যে যখন এই ব্র্যাকেট থেকে বের হয়ে যাবেন, এই res বা ab এই ভ্যারিয়েবলগুলো আর এক্সিস্টই করবে না।
হ্যাঁ? সো এটার লাইফ টাইম হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ফাংশনটা অ্যাক্টিভ আছে, এই ফাংশনটা কাজ করতেছে বা এক্সিকিউশন বা কম্পাইলার হচ্ছে ওই ফাংশনটা এক্সিকিউট করতেছে ততক্ষণ পর্যন্ত। পিরিয়ড অফ টাইম when memory location is allocated। আচ্ছা, এই তো। আর এখানে কিছু বলে নাই। এখানে আরকি ওইটাই কন্ট্রোল ফ্লোটা দেখায় দিছে যে প্রত্যেকবার মেইন থেকে যেখানে কল হচ্ছে ওর সাথে, সাথে ওই ফাংশনের কাছে চলে যাচ্ছে। এই পুরা কাজটা কমপ্লিট হলো, তারপর আবার সেম জায়গাতে রিটার্ন করতেছে। আবার পরের লাইনে কল হইছে, আবার ওখানে চলে যাচ্ছে। আবার পুরা কাজ শেষ করে আবার ওখানে ফেরত আসতেছে। এই জিনিসটা আরকি ছবি এঁকে একটু বুঝাই দিছে। ওকে। হ্যাঁ, বলেন। এক্সট্রা করে i++ করি নাই। এটা আমি হচ্ছে বুঝানোর জন্য লিখছি। i++ টা তো এখানেই হইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু কমেন্ট করে দিই। ওকে। আচ্ছা। তারপরে হচ্ছে ধরেন হ্যাঁ, এই যে এই প্রোগ্রামটার আউটপুট কি হবে বলেন তো? এখানে কি করছে ৩ টা ফাংশন মেইন সহ ৩ টা ফাংশন আছে। n একটা ভেরিয়েবল আছে। n ভেরিয়েবলটা দেখেন ৩ টা ফাংশন আলাদা, আলাদা করে ডিক্লেয়ার করা আছে। শুরুতে ডেটা টাইপ থাকা মানেই হচ্ছে ডিক্লেয়ার করা। সো এখানে একবার ডিক্লেয়ার করছে, এখানে একবার ডিক্লেয়ার করছে, এখানে একবার ডিক্লেয়ার করছে। তার মানে কি ৩ টাই হচ্ছে লোকাল ভেরিয়েবল। অ্যান্ড লোকাল ভেরিয়েবলকে f1 এর যে n আছে সে তাকে কিন্তু f2 চেনে না বা মেইন চেনে না। মেইনে যে n আছে ওকে f1 বা f2 কেউই চেনে না। যে হচ্ছে যার n নিয়ে কাজ করতেছে। সো তাহলে বলেন তো এটার আউটপুটটা কি আসবে? হুম, 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 হুম। হুম, 10.00 আচ্ছা দেখেন। ১ম এ কি হবে মেইন থেকে শুরু হলো এক্সিকিউশন। এখানে n এর ভ্যালু 5 ওকে। তারপর হচ্ছে আমরা f1 এর মধ্যে 3 পাস করে দিচ্ছি। তার মানে f1 এর কাছে এক্সিকিউশন চলে গেছে f1 এখানে। এখানে হচ্ছে 3 মানে হচ্ছে যেহেতু আমরা এটা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখতেছি তার মানে হচ্ছে 3.000 এরকম হয়ে যাবে। ওকে। তারপর হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম n = 6। তারপর আমরা কি প্রিন্ট করতেছি এই 6 প্লাস 3 এটাকে প্রিন্ট করে দিচ্ছি এন্ড %f দিয়ে প্রিন্ট করতেছি। তার মানে 9.0000 যেহেতু প্রিন্ট করতেছি তার মানে এটা স্ক্রিনে দেখা যাবে। সো 9.00 এখানে আউটপুটটা দেখা যাবে। ঠিক আছে? এটা কি লেখা যায়? আচ্ছা থাক। সো এখানে হচ্ছে 9.00 আসবে। তারপরে হচ্ছে আমরা এটার কাজ শেষ। F1 থেকে বের হয়ে গেলাম। F1 থেকে বের হয়ে গেলে আমি আবার যেখান থেকে কল হয়েছিলাম সেখানেই ফেরত যেতে হয়। দ্যাট মিনস এখানে ফেরত যেতে হয়। এখানে ফেরত আসলাম। আসার পর এখন আমি F2 কে এক্সিকিউট করব। F2 মানে হচ্ছে আমাকে এখানে চলে আসতে হবে। F2 তে আমি চলে আসলাম। F2 তে আসার পরে এরপর আমার নতুন করে একটা n ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে। 10 ফাইন। তারপরে কি করতেছে? ওইটাকেই প্রিন্ট করে দিচ্ছে। সো ও কিন্তু অন্য জায়গায় n আছে এটাও জানেই না। ও হচ্ছে নিজের n কে রেফার করবে। সো এখানে হচ্ছে 10.00 প্রিন্ট হবে। হলো? তারপর আবার আমরা এখানে ফেরত আসবো। এটার কাজও এখন ডান। এটার কাজ ডান হলে তাহলে এখন আমরা পরের লাইনে চলে যাবো। রিটার্ন 0 মানে হচ্ছে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবো। শেষ। ঠিক আছে? সো ১ম আউটপুটটা হবে আপনার 9.00 এরকম ৬ টা 0 আর তারপর হচ্ছে 10.00000। ঠিক আছে? শেষ। আচ্ছা। বেসিক্যালি এখানে যেটা হইছে আপনার প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা, আলাদা n ভেরিয়েবল ক্রিয়েট হইছে। এর n এর ভ্যালু একটা, f2 এর n এর ভ্যালু একটা, মেইন এর n এর ভ্যালু আরেকটা। কেউ কিন্তু কাউকে চিনবে না। এখানে জাস্ট যার ভ্যালু নিয়ে শেষে কাজ করবে। যার ভ্যালু নিয়ে শেষে কাজ করবে। আচ্ছা। এখন আরেকটা জিনিস দেখাই। এটা বলছি অলরেডি। আচ্ছা। এখানে আরেকটা সিম্পল প্রোগ্রাম দেওয়া আছে। এখানে কি করছে? জিসিডি বের করছে। জিসিডির কোড আমরা আগেও দেখছি। জিসিডিতে হচ্ছে আপনার নরমালি কি করে? ২ টা ইউ আর ভি ২ টা ভ্যালু আমি নিলাম। এই ২ টা ভ্যালু নেওয়ার পরে হচ্ছে ২ টা ভ্যালু নেওয়ার পরে হচ্ছে ওটাকে মড করতে হয় বারবার। ২ টা মড করার পরে হচ্ছে সেকেন্ড ভ্যালুটা ১ম নাম্বার হয়ে যায় আর ওই যে মডের ভ্যালুটা হচ্ছে সেকেন্ড নাম্বার হয়ে যায়। এভাবে যতক্ষণ না সেকেন্ড ভ্যালুটা 0 আসতেছে আমাকে মড করতে থাকতে হয়। তাহলে ফাইনালি হচ্ছে আমি লুপ থেকে বের হওয়ার পর আমার ইউর ভ্যালু যত আসবে সেটাই হচ্ছে যে আমার রেজাল্টটা। ওকে। সো এখানে সরাসরি প্রিন্ট করে দিছে। এখানে কি করছে? এই ফাংশনের মধ্যে সরাসরি রেজাল্টটা প্রিন্ট করে দিছে। তাহলে আপনি যদি ফাংশনটা কল করেন তাহলে এই রেজাল্টটা দেখতে পারবেন। একবার কল করলেন এখানে রেজাল্টটা প্রিন্ট হয়েই তো বের হয়ে আসবে। তো প্রিন্ট হওয়া মানে স্ক্রিনে দেখতে পাওয়া।
এখানে আর আমরা ভ্যালুটাকে স্টোর করতেছি না বা রেজাল্টটাকে স্টোর করতেছি না, জাস্ট প্রিন্ট করতেছি, দেখতেছি এটার ভিতরেই প্রিন্টটা হচ্ছে। অথবা আপনি চাইলে কি করতে পারেন, এটাকে বাইরে এনেও প্রিন্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা এটা না, এটা হচ্ছে এখানে, হ্যাঁ এখানে আছে। বাইরে এনে কিভাবে প্রিন্ট করতে পারেন, এই যেখান থেকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবেন, তাহলে আপনি এখানে চাইলে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়ে ওটা ইকুয়াল টু দিয়ে তারপর হচ্ছে ফাংশনটা কল করতে পারেন। তাহলে ওখান থেকে যখন এই ইউটা রিটার্ন হবে, ইউটা হচ্ছে এই রেজাল্টের মধ্যে স্টোর হয়ে যাবে, তারপর আপনি রেজাল্টটা প্রিন্ট করেন। অথবা আপনি কি করতে পারেন, অথবা এরকম সরাসরিও প্রিন্ট করতে পারেন, এই যে এই লাইনে যেভাবে করা আছে দেখেন, এখানে পার্সেন্ট ডি দিবেন, পার্সেন্ট ডি এর জায়গায় সরাসরি কমার পরে কি লেখা আছে, ওই কোনো ভ্যারিয়েবল না নিয়ে সরাসরি হচ্ছে এই জায়গাতেই ফাংশনটা কল করা আছে। যেহেতু ফাংশনটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেছে, ফাংশনটার বদলে একটা ইন্টিজার ভ্যালুই আপনার কাছে ফেরত আসবে। সো এই কারণে হচ্ছে এখানে পার্সেন্ট দিয়ে দিলে আপনার ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে এই ৩ লাইনের জন্য সেটা। এটা তো ১ম এ বললাম যে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা রেখে প্রিন্ট করতেছি। কিন্তু এই লাইনে কি হচ্ছে? এই লাইনে তো আমি তো কোনো ভ্যারিয়েবল নেই নাই। আমি সরাসরি পার্সেন্ট ডি এর বদলে সরাসরি ফাংশনটা কল করে দিছি। এভাবেও লেখা যায়। এখানে ২ টা ওয়ে দেখানো আছে। ঠিক আছে? বেসিক্যালি আমরা ৩ টা ওয়ে শিখলাম। যে আমি যখন কোনো একটা ফাংশন দিয়ে কিছু একটা ক্যালকুলেট করে আসতেছি, ওটা আমি স্ক্রিনে কিভাবে দেখাবো। আমি চাইলে সরাসরি ওই ফাংশনের ভিতরেই প্রিন্ট করে দিব। এখানে যেমনটা করা আছে। এই যে সরাসরি এই ফাংশনের মধ্যেই প্রিন্ট করে দিব। ফাইন, এটাও হতে পারে। অথবা আমি কি করতে পারি, বাট তাহলে আমি রেজাল্টটা হারাই ফেলবো, রেজাল্ট আর আমার কাছে থাকবে না। আমি যদি রেজাল্টটা চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আলাদা একটা ভ্যারিয়েবল নিতে হবে, ওই ভ্যারিয়েবলের ভিতরে এটা রেখে তারপরে প্রিন্ট করতে হবে, তাহলে আমার কাছে এই রেজাল্ট ভ্যারিয়েবলের ভিতরে থেকে গেল। অথবা আমি কি করতে পারি, অথবা হচ্ছে আমি কোনো ভ্যারিয়েবল ট্যারিয়েবল নিলাম না, জাস্ট এই মেইনে এনে আমি প্রিন্ট করব। সো এখানে পার্সেন্ট ডি এর জায়গায় সরাসরি হচ্ছে ফাংশনটাকেই কল করে দিব। এই ৩ টা ওয়ে যে কোনোটা করেই হচ্ছে আমি আউটপুটটা দেখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, এখানে জাস্ট হচ্ছে ৩ টা ডিফারেন্ট ওয়ে দেখানো আছে আরকি যে আপনি কিভাবে এটা প্রিন্ট করতে পারেন। না, স্টোর থাকবে না, না। ওরা এখানে সবগুলা ভ্যালুই দেখাচ্ছে। মানে আপনার তো শুধু রেজাল্টটা জানা দরকার। এখানে তো আর এরপরে তো আর কোনো কোড নাই যে আপনি ওটা নিয়ে অন্য কোনো কাজ করছেন বা কিছু। তাহলে শুধু ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার কি দরকার? সেই সেন্সে আপনি ওটা নাও স্টোর করতে পারেন, হ্যাঁ? তো আপনার যেভাবে প্রোগ্রাম অনুযায়ী আপনার যেভাবে দরকার ওইভাবে আরকি করবেন। আচ্ছা, আচ্ছা। সো ডিক্লারেশন এগুলো শেষ আমাদের, এটাও শেষ। এরপর গ্লোবাল ভেরিয়েবল তো বললামই। গ্লোবাল ভেরিয়েবল কোনটা? একদম আউটসাইড কোনো ফাংশন। কোনো ফাংশনের মধ্যে ওটা থাকবে না। ইনফেক্ট মেইন এর মধ্যে ওটা থাকবে না। একদম বাইরে ইনক্লুড এর পরে যদি আমরা কোনো বা যেকোনো জায়গায় যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর গ্লোবাল ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে বাই ডিফল্ট 0 থাকে। নরমালি হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু গার্বেজ ভ্যালু থাকতে পারে। বাট গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু সবসময় হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা থাকে। আপনি শুধু ইন্ট এক্স লিখে রেখে দেন, এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি 0 আছে এখন। এরকম। আর এটার একটা ড্রব্যাক আছে গ্লোবাল ভেরিয়েবলের, সেটা হচ্ছে যে যেহেতু সবগুলো ফাংশন ওকে এক্সেস করতে পারতেছে, যে যার মতো এটাকে হচ্ছে ম্যানিপুলেট করে ফেলে। সো ওই ভ্যারিয়েবলের আর কোনো ইয়ে থাকে না, ওটা একটা জেনারেল ভ্যারিয়েবল হয়ে যায়। হ্যাঁ, কোনো ইয়ে মানে কোনো পার্টিকুলার কাজে ওটাকে ইউজ করা যায় না, কারণ আপনি জানেন না যে অন্য ফাংশন ওটার কি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে। আপনি যে ভ্যালু এক্সপেক্ট করতেছেন ওই ভ্যালুটা আর নাই। সো গ্লোবাল ভ্যারিয়েবল আর কি একেবারে হচ্ছে সবার দরকার এরকম কেসে শুধু গ্লোবাল ভ্যারিয়েবল গুলোকে ইউজ করা হয়। আচ্ছা, সো তাহলে এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে যেটা হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল, আর সবগুলো ফাংশন ওই ভ্যারিয়েবলটাকে ইউজ করতেছে। তাহলে এই প্রোগ্রামের আউটপুটটা কি হবে বের করেন তো? হুম, 9 হবে। ঠিক আছে? কিভাবে? সবাই কিন্তু এক্স বলতেছে। কেউ কি ইন্ট এক্স নতুন করে ডিক্লেয়ার করছে? করে নাই। সবার কাছে হচ্ছে এক্স মানে এক্স। সো এখানে আচ্ছা আমি এটা ইয়াতে নিয়ে যাই, বোর্ডে নিয়ে যাই।
এই যে এটা হচ্ছে আমার কোডটা। সো এখানে সবার আগে যেটা হবে x ইকুয়াল টু 7, এখানে একটাই গ্লোবাল ভেরিয়েবল মেমোরিতে একটা জায়গাতেই লেখা থাকবে। x ইকুয়াল টু 7 হয়েছে, x ইকুয়াল টু 7, এই যে প্রথমে x ইকুয়াল টু 0 ছিল, এরপর x ইকুয়াল টু 7 হয়েছে। x ইকুয়াল টু 0 কারণ প্রথমে তো এই লাইনটা এক্সিকিউট হবে, তখন হচ্ছে x ইকুয়াল টু 0, তারপর এটা x ইকুয়াল টু 7 হলো, তারপর f1 কল হচ্ছে, সো f1 এর কাছে চলে যাব, x প্লাস প্লাস হচ্ছে, তার মানে 7 এর ভ্যালুটা এখন 8 হয়ে গেছে। তারপরে আবার ফেরত আসবো, আসার পরে f2 তে যাচ্ছে, f2 তে যাচ্ছি, আবার x প্লাস প্লাস হচ্ছে, সো এই ভ্যালুটা 9 হয়ে যাচ্ছে। তারপরে আবার ফেরত আসতেছে, আসার পরে আমি x এর ভ্যালু প্রিন্ট করে দিচ্ছি, তাহলে x এর লেটেস্ট ভ্যালুটাই প্রিন্ট হবে, কারণ x এর কপি তো একটাই, x তো একটা জায়গাতেই এক্সিস্ট করে। আচ্ছা, এখন যদি এরকম হতো, আমি এখানে ইন্ট কথাটা লাগাই দিলাম, মেইনে যে x ইকুয়াল টু 7 লিখছে এখানে আমি ইন্ট কথাটা লাগাই দিলাম, এখন আউটপুট কি আসবে? সেভেন আসবে, হ্যাঁ 7 আসবে। কেন 7 আসবে? কারণ আপনি যখন ইন্ট বলবেন, এই ইন্ট বলা মানে কি, একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতেছি, ডেটা টাইপ তখনই বলে যখন একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা হয়। সো গ্লোবাল, এখানে ধরেন গ্লোবাল ভ্যারিয়েবলটা যেখানে আপনি যে প্রথমে এটা ডিক্লেয়ার করছেন যখন, তখন x ইকুয়াল টু 0 এটা আছে। যখন মেইন এক্সিকিউশন শুরু হলো, প্রথম লাইনে আপনি ইন্টিজার x ইকুয়াল টু 7 পাচ্ছেন, তাহলে মেইনের জিনিসটা হচ্ছে, আমরা ডিফারেন্ট কালি দিয়ে লিখি, এটা হচ্ছে আমার মেইনটা, মেইনে হচ্ছে x ইকুয়াল টু 7 দেওয়া আছে। তো যেহেতু ইন্ট আছে, দ্যাট মিনস ওই x কে রেফার করতেছে না, আমি নতুন একটা x নামে ভ্যারিয়েবল বানাচ্ছি যেটার ভ্যালু হচ্ছে 7। ওকে, তারপর f1 কল হচ্ছে, f1 এর কাছে আমরা চলে যাই, f1 এর ভিতরে x কে প্লাস প্লাস করা হচ্ছে। f1 তো কোনো লোকাল ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে না, এই ভ্যারিয়েবলটা তো একটা লোকাল ভ্যারিয়েবল, এটা তো একটা লোকাল ভ্যারিয়েবল, f1 শুধুমাত্র গ্লোবাল ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে, এটা হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল। সো ও কি করবে, এই ভ্যারিয়েবলকে রেফার করবে, এই ভ্যারিয়েবলের ভ্যালু এখন 1 হয়ে যাবে। ফাইন, তারপর আমরা আবার ফেরত আসলাম, f2 তে গেলাম, f2 তে যাওয়ার পরও সেম, x প্লাস প্লাস করতেছে, ওর কাছে তো শুধু গ্লোবালের অ্যাক্সেস আছে, সো ও গ্লোবাল ভ্যারিয়েবলটাকে একবার আছে 2 করে দিচ্ছে, ফেরত আসলাম। আসার পরে এখানে যখন আমি প্রিন্ট করতেছি, আমি এখানে শুধু এক্স লিখে প্রিন্ট করতেছি। এখন এইটা হচ্ছে ব্যাপার, মেইনের কাছে কিন্তু গ্লোবালের অ্যাক্সেসও আছে, আবার ওর নিজের ভ্যারিয়েবল মানে লোকাল ভ্যারিয়েবলের অ্যাক্সেসও আছে, দুইটার নামই সেম এক্স। তাহলে আমি যখন শুধু এক্স বলবো তখন আমি কাকে মিন করবো? অ্যাকচুয়ালি ওর কাছে দুইটারই অ্যাক্সেস আছে, কিন্তু ও মিন করবে ওর নিজের ভ্যারিয়েবলটাকে, কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার, আমার নিজের কাছে যে জিনিসটা আছে আর যে জিনিসটা দূরে আছে, আমি অবশ্যই নিজের জিনিসটাকে প্রায়োরিটি দিব, আমার কাছে যেটা আছে সেটাকে আমি প্রায়োরিটি দিব, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে কখনো যদি গ্লোবাল অ্যান্ড লোকাল ভ্যারিয়েবলের ভ্যালু বা সরি ভ্যারিয়েবলের নাম, ভ্যারিয়েবল নেম যদি সেম হয়ে যায় সেই ক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? প্রায়োরিটি পাবে লোকাল ভ্যারিয়েবল। সো আমি যদি এক্স বলি, আমি অ্যাকচুয়ালি নিজের ভ্যারিয়েবলটাকে মিন করতেছি, সো অ্যাকচুয়ালি এখানে এক্স ইকুয়াল টু 7 প্রিন্ট হবে। বুঝতে পারছি? হ্যাঁ, গ্লোবাল ভ্যারিয়েবলটা প্রিন্ট করবেন, তাহলে হচ্ছে আপনাকে এখানে না, এখানে যদি শুধু এক্স বলেন তাহলে হচ্ছে আপনার এটা লোকাল ভ্যারিয়েবলই মিন করবে, বাট গ্লোবাল ভ্যারিয়েবলটা আলাদা করে করা যায়, এটা একটু দাঁড়াবে, ওটা একটা ব্লকের মধ্যে সম্ভবত ডিফাইন করে রাখতে হয়। না, এখন F2 থেকে তো কিছু রিটার্ন হচ্ছে না, আপনি এটার ভ্যালু কিভাবে প্রিন্ট করবেন? আপনি রিটার্ন করে প্রিন্ট করতে পারেন, বাট এখানে তো এখন ভয়েড দেওয়া আছে। আচ্ছা, না এখানে তো আমি দুটো তো আলাদা জায়গা, আপনি যখন একটা ফাংশন ইভেন মেইন ফাংশনে যখন ডিক্লেয়ার করেন আর মেইন ফাংশনের আউটসাইড, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট মেমোরি লোকেশনে লেখা হয়, দুইটা কখনোই সেম লোকেশনে লেখা হবে না। সো কম্পাইলার তো সবকিছু লোকেশন দিয়ে মনে রাখে, এই এক্স এর জন্য একটা লোকেশন দিছে, এই এক্স এর জন্য আরেকটা লোকেশন দিছে, তো ও তো ডিস্টিংগুইশ করতেই পারতেছে যে দুইটা আলাদা আলাদা লোকেশনে আছে, ও তো নাম চেনে না, হচ্ছে লোকেশন চেনে।
সো আপনি ডিফারেন্ট লোকেশনে সেম নামে ভেরিয়েবল ক্রিয়েট করলে কোনো সমস্যা নাই। আর হচ্ছে যেটা কোয়েশ্চেন করলেন যে এখান থেকে কোনোভাবে গ্লোবাল অ্যাক্সেস করা যাবে কিনা? না। যদি আপনি কখনো লোকাল ভেরিয়েবলের নামে একটা ভেরিয়েবল খুলে ফেলেন, মানে গ্লোবাল আর লোকালের নাম সেম হয়ে যায়, তখন সবসময় আপনি লোকালকে অ্যাক্সেস করতে পারবেন। এটা যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে এই নামে আর ইয়ে করা যাবে না, ডিক্লেয়ার করা যাবে না। বুঝতে পারছেন? হ্যাঁ। ঠিক আছে? মেইন ফাংশন মানে কিন্তু এটা না। মেইন কিন্তু গ্লোবাল কোনো জায়গা না। মেইন হচ্ছে একটা লোকাল জায়গা। কারণ এটা একটা ফাংশন। ফাংশনের ভিতরের অংশ সবসময়ই লোকাল। সো মেইনের ভিতর আপনি যা ডিক্লেয়ার করেন সবসময় এটা লোকাল ভেরিয়েবল থাকবে। আর বাইরে যা থাকবে সেটা গ্লোবাল। সেটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ? এরকমও হতে পারে। বলেন। হ্যাঁ? না, না, না। হ্যাঁ। হুম। না, না। দাঁড়ান আমি বলতেছি। দেখেন। ধরেন আমি এখানে প্রোগ্রামটা একটু চেঞ্জ করি। আমি এই লাইনটার আগে একটা লাইন ঢুকাচ্ছি। আর এই লাইনটার পরে একটা লাইন ঢুকাচ্ছি। এই লাইনটার পরেও একটা লাইন ঢুকাচ্ছি। এখন কি হবে বলি। ফার্স্টে প্রত্যেকটা ফাংশনের মধ্যে আমি কি করছি? একটা করে ইন্টিজার এক্স খুলে রাখছি। তার মানে কি সবারই হচ্ছে এক্স নামে একটা করে লোকাল ভেরিয়েবল আছে। আর এটা সামনে ইন্টিজার দিয়ে দিছি। ঠিক আছে? এটার মানে বুঝছেন? সবার সামনে হচ্ছে একটা করে এক্স নামে ভেরিয়েবল হয়ে গেছে। সো এখন অ্যাকচুয়ালি কি হবে? ফার্স্ট অফ অল আমি গ্লোবালটা লিখি। বাইরে যেটা আছে সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এটা হচ্ছে মেমোরিতে এই জায়গায় আছে। এটার ভ্যালু হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা। এরপর হচ্ছে f1 এর এক্সটা। এটা হচ্ছে আমি ব্লু কালার দিয়ে লিখলাম। x ইকুয়াল টু এখানে 5 বলে ডিক্লেয়ার করা আছে। আচ্ছা। এরপরে f2 টা। এটা হচ্ছে x ইকুয়াল টু 6 দিয়ে ডিক্লেয়ার করা আছে। ইন্টিজার সামনে থাকা মানে হচ্ছে নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে। ওকে। তারপরে হচ্ছে মেইনেরটা। মেইনেরটা হচ্ছে মেইন। এর আরেকটা ভেরিয়েবল আছে যেটার ভ্যালু হচ্ছে 7। আচ্ছা, এখন দেখেন কি হবে। এই প্রোগ্রামটা যদি আমি রান করি, প্রথমে হচ্ছে মেইনে আসেন। মেইনে এই x এর ভ্যালুটা 7 হলো। 7 হওয়ার পরে আমি f1 এ চলে যাচ্ছি। সো আমি f1 এ চলে গেলাম। f1 এ আসার পরে আমার এই x এর ভ্যালু 5 এটা ডিক্লেয়ার হলো। হওয়ার পরে x প্লাস প্লাস হচ্ছে। এখন এই 4টা x এর মধ্যে কোন x টা বাড়বে বলেন তো? কোন কালারের? হ্যাঁ, ব্লু কালারেরটা বাড়বে। বেড়ে 6 হবে। কেন? ওর কাছে তো এটারও এক্সেস আছে। এটাকে কিন্তু সবাই এক্সেস করতে পারতেছে। আমি এটা ব্ল্যাক দিয়ে লিখি। একে কারা, কারা অ্যাক্সেস করতে পারতেছে? মেইন অ্যাক্সেস করতে পারতেছে, F1 অ্যাক্সেস করতে পারতেছে, F2 অ্যাক্সেস করতে পারতেছে। একে শুধু F1, একে শুধু F2, একে শুধু মেইন। সো এদের মধ্যে প্রত্যেকের কাছে হচ্ছে ২ টা এক্স এর অ্যাক্সেস আছে। একটা হচ্ছে গ্লোবালটা, একটা হচ্ছে নিজেরটা। সো যেহেতু এখানে ওর কাছে F1 এর কাছে গ্লোবালের নাম আর এটার নাম সেম হয়ে গেছে, নিজেরটার নাম। সো হচ্ছে লোকালটাকে প্রায়োরিটি দিবে, নিজেরটাকে প্রায়োরিটি দিবে। সো আমি x++ যখন বলবো, ও হচ্ছে বুঝবে যে আচ্ছা আমার ভ্যারিয়েবলটাকে ১ বাড়াতে হবে। সো এইটাকেও 6 করবে। সো আমি যখন এখানে প্রিন্ট করব, কি প্রিন্ট হবে? 6 প্রিন্ট হবে। আমি এখানে আউটপুটটা আলাদা করে লিখি। ১ম লাইনে 6 প্রিন্ট হবে। ঠিক আছে? হ্যাঁ। ওকে। তারপরে আমি আবার F1 এর তো ব্র্যাকেট শেষ। সো আমি আবার ফেরত যাব এখানে। আসার পরে আবার F2 কল হচ্ছে। সো আমি আবার F2 তে চলে যাব। F2 তে যাওয়ার পরে আমি দেখতেছি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে। গ্রিন কালার x = 6। F2 এর কাছেও ২ টার অ্যাক্সেস আছে। গ্লোবালেরও অ্যাক্সেস আছে, F2 এর অ্যাক্সেস আছে। কিন্তু যেহেতু লোকালের প্রায়োরিটি সবসময় বেশি, সো ও x++ বলতে কি বুঝাবে? এই 6 টা 7 হয়ে গেছে। তারপর হচ্ছে এটাকে প্রিন্ট করে দিচ্ছে। এটা ব্র্যাকেটের বাইরে লিখে ফেলছি যদিও, এটা ব্র্যাকেটের ভিতরে আরকি। প্রিন্ট হবে। তাহলে 6 এর পরে কি আসবে? 7 আসবে। তারপর আমার F2 এর কাজ শেষ। তারপর আমি এখান থেকে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে এখানে আরেকটা x প্রিন্ট করা আছে। এই যে আরেকটা x প্রিন্ট করা আছে। এখন মেইনের কাছেও ২ টার অ্যাক্সেস আছে। গ্লোবালের অ্যাক্সেসও আছে, নিজেরটার অ্যাক্সেসও আছে। বাকি ২ টা ফাংশন যেভাবে কাজ করছে, মেইনও একটা ফাংশন। সো ওইভাবে কাজ করবে। যে ওর নিজের ভ্যারিয়েবলটার ভ্যালু
যেটা আছে সেটাকেই প্রিন্ট করে দিবে। নিজের ভেরিয়েবল ভ্যালু ওর 7 আছে। সো ও হচ্ছে 7 প্রিন্ট করবে। ঠিক আছে? এক্সাক্টলি। হ্যাঁ, এখানে এক্সিকিউশনটা এখান থেকে শুরু হবে। তাছাড়া অন্যান্য ফাংশন যেভাবে কাজ করে মেইনও এই একইভাবে কাজ করে। ঠিক আছে? হ্যাঁ, হুম। হ্যাঁ, যদি আপনি কি করতে চান মানে কল না করে হ্যাঁ, হুম, হুম। ও আচ্ছা হ্যাঁ, শুধু মিন তাহলে ওরা তো গ্লোবালটাকে মিন করবে, তাই না? হ্যাঁ, তাহলে ১ম বার F1 কল করলে গ্লোবাল এর ভ্যালু তখন 1 হয়ে যেত। X এর ভ্যালু 1 হতো। তারপর আবার F2 ওটাকে কল করতেছে। সো X এর ভ্যালু 2 হয়ে যেত। হ্যাঁ? X এর ভ্যালু 2 হতো। গ্লোবাল ভেরিয়েবল এর X এর ভ্যালু 2। হ্যাঁ, না দিলেও যে বাই ডিফল্ট 0, বাই ডিফল্ট 0 গ্লোবাল ভেরিয়েবল ডিফল্ট ভ্যালু সবসময় 0 থাকে। এইজন্য। এটা তার জন্য হচ্ছে এটা 1 হলো, আবার এটা কল করলে এটা 2 হলো। 2 হওয়ার পরে যদি আপনি এটাকে প্রিন্ট করেন এই জায়গাতে তাহলে আপনি 2 দেখতে পারবেন। মেইন এ প্রিন্ট করলে কিন্তু লাভ নাই। কারণ মেইন এ তো অলরেডি x নামে একটা ভেরিয়েবল আছে। আপনি যতবারই x বলবেন ও নিজেরটাকেই বুঝবে। ঠিক আছে? এই হচ্ছে আপনার হ্যাঁ, সেটাই। আপনার হ্যাঁ, সেটাই। আপনার ধরেন সেম নামে হচ্ছে আপনার আ ভাই আছে, আবার আরেকজন ফ্রেন্ড আছে। তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন? আপনার ভাইকে প্রায়োরিটি দিবেন। তাই না? সেম নামে তো অনেক মানুষ থাকতে পারে। কারণ আমরা প্রায়োরিটি দেই আমার কাছে যে আছে তাকে। ঠিক আছে? এরকম। আচ্ছা। এখন তাহলে এইটা যদি বুঝেন, আমাকে এই প্রবলেমটা সলভ করে দেন। এটা। মানে এইটাই হচ্ছে বেসিক। খালি গ্লোবাল আর লোকাল ভেরিয়েবল এর ডিফারেন্সটা বুঝলেই হচ্ছে আপনি ফাংশনের থেকে আউটপুটের প্রবলেমটা সলভ করতে পারবেন। জাস্ট এই কনসেপ্টটা দিয়ে এই প্রবলেমটা বানানো হয়। এখানে দেখেন কি করছে? A, B, C নামে ৩ টা ভেরিয়েবল নিছে। এগুলো গ্লোবাল ভেরিয়েবল। আর খেয়াল করে দেখেন প্রত্যেকটা ফাংশনের ভিতরে কিন্তু একটা করে সেম নামের ভেরিয়েবল রেখে দিছে। এখানে যেমন ইন্টিজার C আছে, এখানে যেমন ইন্টিজার B আছে। হ্যাঁ? আর এটা মনে হয় কোথাও নাই। যাই হোক। সো তার মানে হচ্ছে আপনার এই ভেরিয়েবল গুলোর একটা গ্লোবাল কপি আছে অ্যান্ড যখন হচ্ছে যেই ফাংশনে যাচ্ছেন ওটার একটা লোকাল কপি ক্রিয়েট হচ্ছে। সো এইটা কনসিডার করে এটার আউটপুটটা আমাকে বের করে দেন। আউটপুট কিন্তু জাস্ট এই ৩ টা লাইনেই আসবে। কারণ প্রিন্টএফ ছাড়া তো কোথাও অ্যাকচুয়ালি আউটপুট দেখা যায় না। আর পুরা প্রোগ্রামে জাস্ট এই ৩ টা লাইনেই প্রিন্টএফ আছে। এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে? এটা দেখেন। আগে আপনারা ট্রাই করেন তারপর আমি বলে দিব।
পি পি হচ্ছে আপনার পির মধ্যে আপনি ফাংশন 1 যখন কল করবেন, যে ভ্যালুটা পাঠাবেন সেটাই পির মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, এটা 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 12 আসতে পারে। আচ্ছা, আমি দেখি দাঁড়ান। BC 0 আসবে, হ্যাঁ। দাঁড়ান দেখি তো। দেখা যাচ্ছে নাকি বেশি ছোট হয়ে গেল? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা ঠিক আছে? আচ্ছা। এখন আমরা হচ্ছে ২ টার আলাদা কপি লাগবো। গ্লোবাল। এটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবালের একটা কপি আমি আলাদা করে রাখতেছি এক জায়গায়। A = 0, B = 0, মানে আপনি তো আউটপুটটা লিখবেন, তার আগে হচ্ছে রাফে আর কি এগুলো নিজের মতো করে নিবেন। A = 0, B = 0, C = 0, ওকে ফাইন। তাহলে আমরা মেইন থেকে এক্সিকিউশন শুরু করি। মেইনে প্রথম হচ্ছে এর ভ্যালু 2121 mod 47, এটা কত আসে? 6 আসে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হচ্ছে এরপর নেক্সট আমার কাছে ফাংশন 3 টা কল দিচ্ছে এই 6 ভ্যালুটা দিয়ে। ফাংশন 3 হচ্ছে এইটা। সো ফাংশন 3 তে 6 মানে হচ্ছে ইন্টিজার সি এর মধ্যে 6 চলে যাবে। তার মানে সি ইকুয়াল টু 6। এই সিটা কিন্তু গ্লোবাল সি না। কেন? কারণ এখানে নতুন করে ডিক্লেয়ার করছে। তাহলে এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবলের যে সিটা সেটার মধ্যে 6 অ্যাসাইন হচ্ছে। আপনার কিন্তু এটা চেঞ্জ হবে না। আপনার মেইন জিনিস কিন্তু এই ৩ টা। কারণ প্রিন্ট হচ্ছে যে এবিসি, এই পুরা মেইনে কোথাও এবিসি ডিক্লেয়ার করা আছে? নাই। হ্যাঁ, তাহলে কিন্তু সবগুলো গ্লোবালকে মিন করতেছে। সো এইজন্য আপনার মেইন ফোকাস হচ্ছে এই গ্লোবাল ভেরিয়েবলের ৩ টা কি চেঞ্জ হচ্ছে সেটা জাস্ট জানা। অন্য ভেরিয়েবল যেখানে যা ইচ্ছা তাই হোক, সমস্যা নাই। আপনার খালি যে ভেরিয়েবল গুলো দরকার আপনি সেগুলো ভ্যালু কন্টেইন করবেন। আচ্ছা। সো এখানে c = 6 হলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল এটা। লোকাল ভেরিয়েবল c = 6, ঠিক আছে। তারপরে কি হচ্ছে? তারপরে আপনার এটা। এরপরে আসেন c = 2। হ্যাঁ, এটা আবার ওভাররাইট হয়ে যাচ্ছে 2 দিয়ে। 2 করে দিচ্ছে। এখন এখানে শুধু সি বলতে কিন্তু লোকালটাকেই বুঝাবে। যেহেতু সেম নামে গ্লোবালও আছে, লোকালও আছে। ওকে। তারপরে কি করতেছে? A = A * 2। এই ফাংশন 3 তে কোথাও A বলে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় নাই। তার মানে অ্যাকচুয়ালি কাকে মিন করা হচ্ছে? গ্লোবালটাকে মিন করা হচ্ছে। A = A * 2। ফাংশন 3 0 * 2। তার মানে হচ্ছে আমার এখানে 0 ই থেকে যাচ্ছে। সেখানে কোনো ভুল করলাম নাকি? না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে হুম, হুম। হ্যাঁ, এটাকেই আবার এখানে রিটার্ন করতেছে। আচ্ছা। তাহলে হচ্ছে আপনার এখানে এর কোনো চেঞ্জ হলো না, বি এরও কোনো চেঞ্জ হলো না, সি এরও কোনো চেঞ্জ হলো না। ফাইন। তারপর হচ্ছে আমরা যেহেতু রিটার্ন করে কোনো জায়গায় ভ্যালুটা স্টোর করতেছি না, এখান থেকে তো কল হয়েছিল। কোথাও স্টোর করতেছি? না। তাহলে এই সি ইনটু এ অ্যাকচুয়ালি হিসাব করা না করা একই কথা। হ্যাঁ, গুণ করলে এমনিতেও 0 আসবে। সো আমরা এখান থেকে পরের লাইনে চলে গেলাম। এই প্রিন্টএফ এর লাইনে। প্রিন্টএফ এর লাইনে এসে তাহলে আমার আউটপুটটা কি হবে? 0, 0, 0, হ্যাঁ। এই যে গ্লোবাল ভেরিয়েবলে যে ৩ টা আছে ওটা দেখে, দেখে জাস্ট আমি বসাবো। 0, 0, 0, ফাইন। এরপর আসেন এই লাইনে। এই লাইনে এখন ফাংশন 1 কে কল করা হচ্ছে। ফাংশন 1। ফাংশন 1 এর ভিতরে ইন্টিজার p।
তার মানে এই p এর ভ্যালু কত পাঠানো হচ্ছে? 0। সরি, হ্যাঁ, 6 কি? এখানে কিন্তু এর লেটেস্ট ভ্যালুটা নিতে হবে। এখানে কিন্তু এর লেটেস্ট ভ্যালু 0। হ্যাঁ, হ্যাঁ। a ইকুয়াল টু হচ্ছে 0। সো p ইকুয়াল টু অ্যাকচুয়ালি 0 চলে আসবে। ঠিক আছে। p ইকুয়াল টু 0 আসার পরে c ইকুয়াল p প্লাস a করতেছে। এখানে আপনার c টাও হচ্ছে গ্লোবাল, এটাও হচ্ছে গ্লোবাল। কারণ এর ভিতরে কোথাও c বা a কোনটাই ডিক্লেয়ার করে নাই। সো এখানে দুইটার ভ্যালু কত আসবে তাহলে? c ইকুয়াল টু 0ই আসতেছে। হ্যাঁ, রিটার্ন c, তার মানে 0 রিটার্ন করো। এইটা যে কোথায় স্টোর হচ্ছে? b এর মধ্যে। তাই না? এ তো এই যে গ্লোবাল ভেরিয়েবলটা খেয়াল করেন। কোন জায়গার কথা বলতেছেন? এটা নাকি এইটা? হ্যাঁ, ফাংশন 1 এ এখানে শুধু এ বলছে। এ বলতে কাকে বুঝাচ্ছে? গ্লোবাল ভেরিয়েবলকে বুঝাচ্ছে না? হ্যাঁ, তো গ্লোবালে চেঞ্জ হলে তো আমরা এখানে লিখবই। একবার অবশ্য চেঞ্জ হয়েছিল মনে হয়। একবার হচ্ছে এই যে a ইকুয়াল টু 6 হয়েছিল। আমার আসলে ওটা লেখা উচিত ছিল। 6 হয়েছে, পরে আবার ওটা 0 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে লেটেস্ট ভ্যালু কত? এর 0 না? এজন্য 0 নিচ্ছি এখানে। আপনি গ্লোবালটা তো হিসাব রাখতে হবে আপনাকে। যেখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কি চেঞ্জ হচ্ছে? 0 হচ্ছে। তাহলে p এর ভ্যালু 0, এর ভ্যালু 0। তাহলে ২ টা যোগ হয়ে কত? c এর ভ্যালু 0 আসবে। বুঝছেন? হ্যাঁ। তাহলে ফাংশন 1 থেকে হচ্ছে 0 রিটার্ন করতেছে। 0 টা তাহলে b এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। তাহলে b এর ভ্যালু অলরেডি 0 আছে, সো আমাদের ওটা চেঞ্জ করার দরকার নেই। এরপরে হচ্ছে আমার এখানে কি প্রিন্ট হচ্ছে? আচ্ছা, এখানে কি আমরা কিছু ভুল করতেছি কিনা? হুম, হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রাইট, রাইট, রাইট। হুম, 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 ঠিক বলছেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটু ব্যাক করি। হ্যাঁ, এই জায়গাতে একটা ভুল হয়ে গেছে। ঠিক বলছেন। হ্যাঁ। শুধু তাই না, এই যে আমরা এখানে এই লাস্ট লাইন যেটা লিখছি, দাঁড়ান। আরো ব্যাক করতে হবে। এই জায়গাতে এসেও হচ্ছে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন। আমরা হচ্ছে এর ভ্যালুটা জাস্ট সেন্ড করছি। ওটা কিন্তু সির মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। তাই না? বাট আমার এর ভ্যালু কিন্তু এখন কত? 6 আছে। লেটেস্ট ভ্যালুটা কিন্তু 6। হ্যাঁ। সো এখানে এই যে এই লাইনটা যখন আমি এক্সিকিউট করব, a ইনটু ইকুয়াল টু এখানে অ্যাকচুয়ালি কি হবে? 12 হবে। তাই না? হ্যাঁ, 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 ঠিক আছে। এই জায়গাটাতে ভুল হয়ে গেছিল। সো তারপরে আমরা ধরেন এখান থেকে সি ইনটু এ করে রিটার্ন হলাম। রিটার্ন হওয়ার পরে যখন এবিসি প্রিন্ট করব, তাহলে অ্যাকচুয়ালি আমার কত প্রিন্ট হবে? এখানে কিন্তু এখন 12 হয়ে গেছে। 12 0 0 0, হ্যাঁ, 12 0 0 এখন ঠিক আছে। 12 0 0। তারপরে হচ্ছে আমাদের বাকি কাজ যেটা করতেছিলাম ওইটা। ফাংশন 1 এ হচ্ছে এর ভ্যালুটা পৌঁছায় যাবে। তার মানে এখানে আমার ফাংশন 1, এখানে ইন্টিজার p এর ভ্যালু অ্যাকচুয়ালি 12 হবে। p এর ভ্যালু 12 হলে c এর ভ্যালু হবে আপনার p প্লাস a, 12 প্লাস 12 মানে 24। তাহলে c এর লেটেস্ট ভ্যালু এখন কত? 24 না? 24। তারপর আমরা c টাকে রিটার্ন করতেছি। সেটা আবার b এর মধ্যে চলে যাচ্ছে। তাহলে b এর ভ্যালু কত হয়ে যাবে? 24। এই যে এই লাইনটা। হ্যাঁ, b ইকুয়াল টু 24। এরপর যখন abc প্রিন্ট করব, কত আসবে? 12 24। হ্যাঁ। তারপরে আসেন এই লাইনে ফাংশন 2। এখন হচ্ছে আমাদের ফাংশন 2 কল হচ্ছে। একটু ছোট করি। হুম। এখন হচ্ছে আমাদের ফাংশন 2 কল হচ্ছে। ফাংশন 2 এর ভিতরে হচ্ছে ইন্টিজার x, ইন্টিজার b, দুইটা জিনিস আছে। ইন্টিজার x, ইন্টিজার b। আচ্ছা, আমরা পাঠাচ্ছি কি a আর b এর ভ্যালু পাঠাচ্ছি। তার মানে 12 আর 24 পাঠাচ্ছি। সো x ইকুয়াল টু 12 আর ইন্টিজার b, যেহেতু এটা লোকাল একটা ভেরিয়েবল, সো আমি নতুন করে লিখতেছি b ইকুয়াল টু 24। তারপর হচ্ছে ফাংশন 2 এর ভিতরে কি হলো? x এর ভ্যালুটা ডাবল হয়ে গেল। 24। তারপরে এটার ভিতরে আবার ফাংশন 3 কল করে দিছে। সো আমরা এই জায়গা থেকে আবার ফাংশন 3 এর কাছে যাব। ফাংশন 3 এর ভিতরে গেলাম, যে এখানে আবার ইন্টিজার c, দ্যাট মিন্স c এর ভিতরে কত? 24। c এর ভিতরে কিন্তু 24 পাঠাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। c টা আবার হচ্ছে, তারপর 24 টা কেটে 2 হয়ে গেল। এটা কিন্তু লোকাল। হুম। তারপরে হচ্ছে a ইনটু 2 করে দিচ্ছি। মানে এর ভ্যালু আগে 12 ছিল। এখন এর ভ্যালু কত? 24। হ্যাঁ, এটা কিন্তু গ্লোবালটাই রেফার করতেছে। কারণ এখানে কোথাও a বলে কিছু ডিক্লেয়ার করা হয়নি। তারপর রিটার্ন করতেছে c ইনটু a। অ্যাকচুয়ালি এটা ম্যাটার করবে না। কারণ হচ্ছে আপনি দেখেন এখানে যখন b এর ভিতরে আপনি ভ্যালুটা অ্যাসাইন করতেছেন, এটা কিন্তু লোকাল ভ্যারিয়েবল। আর আপনি যখন এখান থেকে বের হবেন, এটা কিন্তু কোথাও স্টোর করা নাই। দ্যাট মিনস ওই গুণটা করা ইউজলেস না? বুঝছেন?
দেখেন এখানে যদি আমি সি ইন্টু এটা আপনি চাইলে বের করতে পারেন, কিন্তু বের করে লাভ হবে না কেন? কারণ বের করে এটা আপনি বির মধ্যে রাখলেন, অ্যান্ড বির মধ্যে রাখার সাথে সাথেই আপনি এই ব্র্যাকেট থেকে বের হয়ে যাচ্ছেন। তাহলে হ্যাঁ, ওটা কোথাও স্টোর করা হচ্ছে না। তো আমি শুধু, শুধু এত বড় একটা গুণ কেন করব? ওটা আমি করব না। ঠিক আছে? তাহলে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি এখানে চলে আসছি। ফাংশন 2 তে চলে আসছি। ফাংশন 2 তে আসার পর আবার এবিসির ভ্যালু প্রিন্ট করতেছে। এখন আমার লেটেস্ট ভ্যালু কত? 24, 24, 24। তাহলে এটাই হচ্ছে আমার আউটপুট। বুঝতে পারছেন? দেখেন জিনিসগুলো কঠিন না। জাস্ট প্রসিডিউর গুলো অনেক বেশি। কোনটার পর কোনটা আপনি যাচ্ছেন, এই টাইপের প্রশ্ন আসে। এটাই একটা মিটার কোয়েশ্চেন। হ্যাঁ, ওভারভিউ করে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট আপনার প্রত্যেকটা জিনিস আপনি লিখে রাখবেন। আপনি রাফ যখন করবেন যত কিছু লেখা লাগে আপনি লিখে রাখবেন। ইনফেক্ট একটা স্ট্যাক মেইনটেইন করা উচিত ছিল এখানে। যে আপনি মেইন থেকে কই গেছেন। ১ম এ ফাংশন 3 তে গেছি। তারপর হচ্ছে ফাংশন 1 এ গেছি। তাহলে হচ্ছে আপনার মনে থাকবে যে আপনি কোনটা থেকে কোন জায়গাতে রিটার্ন করতেছেন। অ্যান্ড প্রত্যেকটা ফাংশনের আলাদা, আলাদা ভেরিয়েবলও মেইনটেইন করতে পারেন। হ্যাঁ? আপনি যেভাবে হচ্ছে যত বেশি লিখে এটা করা যায়। মানে এটা আমার জন্য না। মানে আমি তো খালি আউটপুট দেখব। হ্যাঁ, বলেন? না, না। এখান থেকে ম্যানুয়াল টু ফাইনালে কোনো ম্যানুয়াল ট্রেসিং নাই। এটা বাট অ্যাকচুয়ালি ম্যানুয়াল ট্রেসিং আপনাকে করতে হবে। মানে ম্যানুয়াল ট্রেসিং আপনি আউটপুট বের করতে গেলে আপনার নিজেরই করতে হবে আসলে। বাট ওটা আমাকে দেখাতে হবে না। ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। নিজের মতো করে ফেলতে পারবেন। হ্যাঁ, ওটাই। ফাইনালে কোনো ম্যানুয়াল ট্রেসিং আসে না। আচ্ছা। সো এটা হচ্ছে আমরা আরেকবার একটু দেখি। দেখেন ১ম এ হচ্ছে আমরা পুরা প্রোগ্রামটা একবার একটু চোখ বুলাবেন, বুঝছেন? তাহলে আপনার অনেক কিছু জিনিস হচ্ছে একটু খেয়াল করতে পারবেন। সেটা হচ্ছে যে দেখেন মেইনে আমার গ্লোবাল ভেরিয়েবল এবিসি নামে আছে। বাট মেইনে কোথাও এবিসি বলতে কোনো কিছু ডিক্লেয়ার করা নাই। দ্যাট মিনস এখানে যতগুলো এবিসি প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। ঠিক আছে? সো এই কারণে আমি এটাকে এত ইম্পোর্টেন্স দিচ্ছি। গ্লোবাল ভেরিয়েবলটা কেন এত ইম্পোর্টেন্ট? কারণ আল্টিমেটলি এই ৩ টার ভ্যালু কি আসতেছে সেটাই আমাকে প্রিন্ট করতে হবে। সো এই ৩ টার ভ্যালুই হচ্ছে আমার মেইন ফোকাস। আচ্ছা। এরপরে মেইন থেকে হচ্ছে আপনি এক্সিকিউশন শুরু করেন। মেইনের ১ম এ হচ্ছে আপনার এটা করা আছে। A ইকুয়াল টু তাহলে কত আসলো? 6 আসলো। তাহলে এর ভ্যালুটা 0 টা কেটে সাথে, সাথে আপনাকে 6 লিখে দিলেন। এই চেঞ্জ গুলো কিন্তু প্রত্যেকটা চেঞ্জ আপনি করতে থাকবেন। না হলে চেঞ্জ গুলো যদি মনে রাখেন আচ্ছা 6 হইছে, পরেরটায় কি হয় দেখি তারপরে একবারে লিখব, ভুল হয়ে যাবে এটা। সো এর ভ্যালু 6 হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা ফাংশন 3 তে কল করলাম। আমরা এই যে ১ম এ 6 টা লিখি নাই দেখে আমরা ওই যে 0 দিয়ে গুণ করে ফেলছিলাম। ওই 6 টা না লেখার কারণে। সো প্রত্যেকটা চেঞ্জ লিখবেন। 6 দিলাম। তারপর হচ্ছে ফাংশন 3 কল হচ্ছে। ফাংশন 3 এর ভিতরে কি ভ্যালু পাস হচ্ছে? 6 পাস হচ্ছে। এর ভ্যালু তো এখন 6 ই। সো 6 পাস হবে। সো আমরা এখানে গেলাম। ফাংশন 3 তে আসলাম। আসার পরে ফাংশন 3 এর ভিতরে কি লেখা আছে? ইন্টিজার সি। দ্যাট মিনস এই সি এর ভিতরে অ্যাকচুয়ালি 6 টা স্টোর হচ্ছে। সো ইন্ট যেহেতু লেখা আছে দ্যাট মিনস এটা একটা লোকাল ভ্যারিয়েবল। সো একটা নতুন কপি ক্রিয়েট হবে সি এর। এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল যে পাশে লোকাল লিখে রাখছি। আপনারা চাইলে এরকম ভ্যারিয়েবল গুলোর পাশে লোকাল বা গ্লোবাল এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। জি বা এল লিখে রাখবেন। তাহলে বুঝতে পারবেন কোনটা কি। সো এটা লোকাল ভ্যারিয়েবল। তারপরের লাইনে কি হচ্ছে? তারপরের লাইনে সি ইকুয়াল টু 2 করে দিচ্ছে। দ্যাট মিনস ওই 6 টা বাদ হয়ে এখন 2 হয়ে গেছে। তারপরে কি করতেছে? a ইকুয়াল a ইনটু 2 হচ্ছে। আচ্ছা এই ফাংশনের ভিতরে কোথাও কিন্তু a ডিক্লেয়ার করা নাই। তার মানে হচ্ছে আমি গ্লোবাল ভ্যারিয়েবলকে রেফার করতেছি। গ্লোবাল ভ্যারিয়েবল লেটেস্ট ভ্যালু এখন কত? 6। সো 6 টা ডাবল হয়ে এই যে এখানে 12 হয়ে যাচ্ছে। ওকে হলো। তাহলে সাথে, সাথে কিন্তু এখানেও চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, 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 হ্যাঁ। যদি সামনে ইন্ট বা কোনো ডেটা টাইপ না থাকে তার মানে হচ্ছে ওই গ্লোবালটাকে রেফার করতেছি। আর যদি থাকে তাহলে তো ওটা নতুন একটা ভ্যারিয়েবল। তারপর হচ্ছে আমরা রিটার্ন করতেছি সি ইনটু এ। এখানে হচ্ছে সি এর ভ্যালু 2 আর এর ভ্যালু হচ্ছে 12। তার মানে 12 দুগুণে 24 রিটার্ন করতেছি। তাহলে এখন আমরা ফেরত যাবো যেখানে কল করা হয়েছিল আমাকে সেখানে। এই যে এখান থেকে। কিন্তু ওই 24 টা আমার স্টোর করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমরা কোনো ভ্যারিয়েবলের ভিতরে ওকে রাখতেছি না। শুধু ফাংশনটা কল করছি। সো এখান থেকে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা অ্যাকচুয়ালি হারায় যাবে। বাদ। তারপর আমরা প্রিন্ট করতেছি হ্যাঁ। হুম। কিভাবে লোকাল হিসেবে আছে? এখানে কি ইন্ট এ লিখছি আমি? ইন্ট না হ্যাঁ, ইন্ট না থাকলে তো আমি এটা ডিক্লেয়ার করতেছি না। আমি যেটা এক্সিস্ট করে ওকে রেফার করতেছি। ঠিক আছে? এজন্য। আচ্ছা। তো ফাংশন 3 আসলো। তাহলে এখানে কি রিটার্ন করতেছে ম্যাটার করে না বিকজ আমি এটাকে স্টোরই করতেছি না। ফাইন। আর লেটেস্ট ভ্যালু কিন্তু আমি এখানে আপডেট করতেইছি। সো এটা নিয়ে আপনার কোনো কনসার্ন হওয়ার কিছু নেই। কারণ এখানে আমি লেটেস্ট ভ্যালু গুলোই লিখে রাখছি। এরপর প্রিন্ট করেন এবিসি। এর ভ্যালু হচ্ছে লেটেস্ট ভ্যালু এখন ছিল 12, বির ভ্যালু ছিল 0, সির ভ্যালু ছিল 0। সো প্রথম লাইনে আসবে 12 0 0। ফাইন। তারপর হচ্ছে পরের লাইনে চলে যান। পরের লাইনে হচ্ছে বি ইকুয়াল ফাংশন 1 এ। তার মানে ফাংশন 1 কে কল করা হচ্ছে এর ভ্যালু পাস করে। এর ভ্যালু লেটেস্ট ভ্যালু এখন 12। সো ফাংশন 1 এর ভিতর আমরা 12 নিয়ে চলে যাব। এই যে ফাংশন 1 এর ভিতরে 12 নিয়ে চলে যাব।
ফাংশন 1 এর ভিতরে যেই ভ্যালুটা 12 কে রিসিভ করবে তার নাম হচ্ছে পি, ভেরিয়েবলটার নাম হচ্ছে পি। সো পি ইকুয়াল টু 12 হয়ে গেল। এখান থেকে দেখাই, হ্যাঁ পি ইকুয়াল টু 12 হয়ে গেল। এরপরে সি ইকুয়াল পি প্লাস এ। এখানে সি আর এ দুইটার কোনোটাই ফাংশন 1 এর ভিতরে ডিক্লেয়ার করে নাই, ইন্ট কথাটা নাই এই দুইটা ভ্যারিয়েবলের সামনে। তার মানে হচ্ছে এটা গ্লোবাল ভ্যারিয়েবলকে রেফার করতেছে। সো পি এর ভ্যালু তো আমরা জানি 12, এর এখন গ্লোবাল ভ্যারিয়েবলের ভ্যালু কত 12, আর সি ইকুয়াল টু তাহলে 12 প্লাস 12 মানে 24 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 0 কেটে এখন এখানে 24 লিখে দেব গ্লোবাল ভ্যারিয়েবলে। ঠিক আছে, আপনার এখানে খেয়াল করতে হবে গ্লোবাল ভ্যারিয়েবলটা কখন চেঞ্জ হচ্ছে। তারপরে আমরা এই সিটাকে রিটার্ন করে দিচ্ছি, তার মানে 24 রিটার্ন হচ্ছে। 24 রিটার্ন হবে, তাহলে আমাকে আবার ফেরত যেতে হবে যেখান থেকে ফাংশন 1 কে কল করা হয়েছিল। ফাংশন 1 কল করা হয়েছিল এখান থেকে। সো বি এর ভিতরে হচ্ছে ওই 24টাকে এখন আমাকে স্টোর করে দিতে হবে। আর বি বলতে কি বোঝাচ্ছি? গ্লোবাল ভ্যারিয়েবল বোঝাচ্ছি, কারণ মেইনের কোথাও বি নতুন করে ডিক্লেয়ার করা নাই। সো বি ইকুয়াল টু এখন 0 বদলে 24 বসে যাবে। ফাইন। দেন হচ্ছে আবার এবিসির ভ্যালু আমি প্রিন্ট করতেছি, তার মানে 12, 24, 24 লেটেস্ট ভ্যালু তিনটা প্রিন্ট হয়ে গেল। তারপরে আসেন এখন ফাংশন 2 কে কল করা হচ্ছে। ফাংশন 2 কে কল করা হচ্ছে এ আর বির ভ্যালু দিয়ে, মানে 12 আর 24 দিয়ে, কারণ এটা তো লেটেস্ট ভ্যালু, এটা তো পরে লিখছি। 12 আর 24 দিয়ে কল করা হচ্ছে। তাহলে আমরা হচ্ছে ফাংশন 2 এর কাছে যাই। ফাংশন 2 হচ্ছে এটা 12টা হচ্ছে আপনার এক্স এর ভিতরে স্টোর হবে, যেখানে লিখছি এক্স এর ভিতরে স্টোর হবে। আর 24টা হচ্ছে যেহেতু ইন্ট বি, তার মানে কি বিটা এখানে গ্লোবাল না, নতুন করে ডিক্লেয়ার হচ্ছে। এই লোকাল ভ্যারিয়েবলের ভিতরে এল লিখে রাখি, এল, এই লোকাল ভ্যারিয়েবলের ভিতরে হচ্ছে 24 ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে। ফাইন। তারপরে কি করতেছি, এক্স এর ভ্যালু আমরা ডাবল করে আবার এক্স এর ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, মানে এক্স এর ভ্যালু 24 হয়ে গেছে এখন। আর বি এর ভ্যালু এখনো চেঞ্জ হয়নি, বি এর ভ্যালু 24 আছে। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম, এখান থেকে আবার ফাংশন 3 কে কল দিয়ে ফেললাম। তাহলে আমরা ফাংশন 3 এর কাছে আবার ফেরত যাই। ফাংশন 3 এর কাছে গেলাম, এই যে ফাংশন 3। ফাংশন 3 এর ভিতরে ইন্টিজার সি আছে, আমি পাঠাইছিলাম কি 24, তার মানে এই সি এর ভিতরে এখন 24 চলে আসছে। এই সিটা কিন্তু আবার লোকাল, এটা কিন্তু লোকাল। সো এই সি এর ভিতরে হচ্ছে 24 চলে আসছে, আসলো। তারপরে হচ্ছে আবার সি এর ভ্যালু 2 করে দিচ্ছি, তার মানে 24 কেটে 2 লিখে দিলাম। তারপরে আমরা কি করতেছি, এ এর ভ্যালু ডাবল করে দিচ্ছি। ফাংশন 3 এর ভিতরে কোথাও কিন্তু এ ডিক্লেয়ার করা নাই, তার মানে হচ্ছে আমরা অরিজিনাল এ কে রেফার করতেছি, গ্লোবাল এ কে রেফার করতেছি। সো এ এর ভ্যালু আগে 12 ছিল, এখন এর ভ্যালু কেটে 24 বসালাম। তারপরে আমরা রিটার্ন করতেছি সি ইন্টু এ। আপনি চাইলে এটা গুণ করতেও পারেন, এর ভ্যালু 24, সি এর ভ্যালু 24, সরি সি এর ভ্যালু হচ্ছে আপনার 2। এই দুইটাকে গুণ করে 48 আসলো, 48কে আপনি রিটার্ন করেন। আচ্ছা, এখন ফাংশন 3 কোথা থেকে কল হয়েছিল? এই জায়গা থেকে কল হয়েছিল। সো আমরা এখানে চলে আসবো, বি এর ভিতরে তাহলে কত চলে আসলো? 48 বা 48। কিন্তু এই বিটা হচ্ছে আপনার কি লোকাল বি, ঠিক আছে, এটা কিন্তু লোকাল ভ্যারিয়েবলের বি, কারণ এখানে ডিক্লেয়ার করা থাকলে যে কি লোকালের প্রায়োরিটি বেশি। সো এই 48টা অ্যাকচুয়ালি আপনার মনে রাখার এখন দরকার নেই, কারণ আপনি দেখেন ফাংশন 2টা যেখান থেকে কল করা হয়েছিল এখান থেকে, এখানে কিন্তু আমরা রিটার্ন করতেছি না কিছু, বা ফাংশন 2টাই তো কিছু রিটার্ন করতে পারে না, বিকজ এটা ভয়েড। সো এই বি ভ্যালুটা অ্যাকচুয়ালি আপনার মনে রাখার এখন দরকার নেই, এটা আপনি ভুলে যান। ঠিক আছে, তাহলে আমরা ফাংশন 2 এখানে ফেরত আসলাম। এরপর আমরা প্রিন্ট এফে চলে যাই। এখন প্রিন্ট এফে আবার এবিসির ভ্যালু প্রিন্ট করা আছে, তো আমরা লেটেস্ট ভ্যালুর দিকে তাকালেই বুঝতে পারবো যে কি প্রিন্ট করতে হবে, 24, 24, 24। ঠিক আছে, এই হচ্ছে আপনার 3টা লাইন। ঠিক আছে, প্রসেসটা বুঝা গেছে? আপনারা চাইলে আমি আপলোড করে দিব এই পিডিএফ, আপনার এই যে কোশ্চেনটা, আপনারা হচ্ছে এটা কপি পেস্ট করে কম্পাইলার রান করবেন, করে দরকার হলে যে জায়গা থেকে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কেন এই ভ্যালুটা আসলো, ওই ফাংশনের ভিতরে যে ওই ভ্যালুটা প্রিন্ট করবেন, পির ভ্যালু হোক, সি এর ভ্যালু হোক, এর ভ্যালু হোক, বা সি ইন্টু এ হোক, এ ইন্টু 2 হোক, যেটাই হোক, ওই ভ্যালুটা প্রিন্ট করবেন, তাহলে বুঝতে পারবে যেখানে মানে ম্যানুয়ালি ট্রেস করতে পারবেন আর কি, যে কোন জায়গায় ভ্যালুটা চেঞ্জ হলো, আমি যেটা বলতেছি এটা আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, এখান থেকে যদি আপনি বি এর ভ্যালুটা রিটার্ন করেন, শুধু 48টা এখানে আসবে না, শুধু 48টা এখানে আসবে। এরপরে আপনি এখানে কি লিখতেছেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন আপনি যদি এখানে এরকম লেখেন যে বি ইকুয়াল ফাংশন 2a, বি, তাহলে এই ফাংশনটা থেকে রিটার্ন হলো 48, তাহলে এই বিটা কোন বি? গ্লোবাল বি না? হ্যাঁ, তাহলে এটা গ্লোবাল বির ভ্যালু তখন 48 হয়ে যেত। ঠিক আছে, এরকম। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো ডিক্লারেশন নাই, এখানে যদি ডিক্লারেশন থাকতো তখন আবার ওটা লোকাল হয়ে যেত। বুঝতে পারছেন? হ্যাঁ। উম, তাই কি? এটা তো রান দিয়ে দেখছিলাম একবার। আচ্ছা, আমি রান করে দেখতেছি, দাঁড়ান।
হ্যাঁ, এরকমই আসবে। 1200, 12, 24, 24, 24, 24, 24 আপনি মনে হয় কিছু একটা লিখতে ভুল করছেন। একটু দেখে, দেখে তুলছেন তো? এজন্য মনে হয়। হুম, ওকে। সো এই হচ্ছে আপনার আউটপুট গুলো এরকম আসে। আরেকটা কোয়েশ্চেন আছে, এটা আপনারা হচ্ছে বাসায় সলভ করেন। এই যে একই টাইপের। দেখেন, একটা ফাংশন আছে, আরেকটা ফাংশন আছে, আর মেইন ফাংশন আছে। এখানে XYZ নামে ভ্যারিয়েবল আছে। এগুলোর ভিতরেও হচ্ছে বিভিন্ন জায়গায় এই যে YZ লোকাল ভ্যারিয়েবল আছে সেম নামে। ইনফ্যাক্ট এবার মেইনের ভিতরেও X একটা লোকাল ভ্যারিয়েবল ঢুকাই দিছে। আরেকটু ভেজাল। আচ্ছা, তার মানে হচ্ছে এই মেইনের ভিতরে যত জায়গায় X প্রিন্ট হবে বা X রেফার করবে, এটা অ্যাকচুয়ালি এই X কে রেফার করবে। গ্লোবাল X টা অ্যাকচুয়ালি এখানে ম্যাটার করবে না। ঠিক আছে? সো এটা ওরকম ধরে, 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 ধরে প্রিন্ট করে, করে বা ম্যানুয়ালি ট্রেস করে, করে আপনাকে আউটপুটটা ফাইনালি বের করতে হবে। এখানে ২ টা লাইন আউটপুট আসবে। এটা একটা লাইন, এটা একটা লাইন। ও আরো আউটপুট আসবে। কারণ হচ্ছে এই যে বিভিন্ন ফাংশনের ভিতরেও হচ্ছে আপনার প্রিন্টএফ ঢুকাই দিছে। ঠিক আছে? এই তো মানে ম্যানুয়ালি হচ্ছে একটার পর একটা ট্রেস করে, 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 করে হচ্ছে আপনাকে জিনিসগুলো বের করতে হবে। এটা হচ্ছে আপনার বাসায় ট্রাই করেন। করে যদি কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন। একই টাইপের আউটপুট সবসময় এই টাইপেরই আসে। সো এই প্রবলেমটা জাস্ট আপনার গ্লোবাল আর লোকালের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা জাস্ট এক্সামের সময় বের করতে হবে। আর কিছু না। এক্সামের সময় ওইখানে আপনি যদি ভ্যালু ক্যালকুলেশন ভুল করে ফেলেন তাহলে আর কি একটা ভ্যালু ক্যালকুলেশন ভুল হলে দেখা যায় সিরিয়ালি সবগুলো ভুল হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা এটার। জিনিস সহজ বাট ক্যালকুলেশন গুলা একটু খুব বেশি কনসেনট্রেশন নিয়ে করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ওটা এফেক্ট করে যায়। ওইটা তখন ভুল হয়ে যায়। ঠিক আছে? এটা আসলে মানে আপনি হ্যাঁ, প্র্যাকটিস করতে পারেন। অনেক প্র্যাকটিস করলে হচ্ছে একসময় আসলে প্যাটার্নটা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কিরকম ভাবে কোয়েশ্চেন গুলা সেট করা হয়। কিন্তু এর বাইরে আসলে এটা গ্যারান্টিড না যে আপনি ওই সময় বসে ঠিকমতো ভ্যালু বের করতে পারবেনই। এটা আসলে গ্যারান্টিড না। বাট এটা আরকি নরমালি হচ্ছে খুব হ্যাঁ, হ্যাঁ, আউটপুটে অবশ্যই পার্সিয়াল মার্ক আছে। প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা, আলাদা মার্কস আছে। হ্যাঁ, হ্যাঁ। ফাইনাল এরকমই সব বড়, বড়ই। বাট জিনিস সহজ। জিনিস কিন্তু কঠিন না। জাস্ট ২ টা জিনিস জানা লাগতেছে। গ্লোবাল ভেরিয়েবল কি, লোকাল ভেরিয়েবল কি। আর কিছুই জানা লাগতেছে না। নলেজ খুব কম এটা হ্যাঁ, 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 এটাই। দরকার হলে ক্যালকুলেটরে হিসাবগুলা করবেন। বা ওই যে যত লেখা লাগে, যত লেখা যায় লিখবেন। প্রত্যেকটা ফাংশনের ভেরিয়েবল দরকার হলে আপনি প্রত্যেকটা ফাংশনের নাম লিখে, লিখে নিচে ভেরিয়েবল গুলো সিরিয়ালি লিখে রাখবেন। তারপর ওখান থেকে ট্রেস করে, করে দেখে, দেখে আপনি ভ্যালু গুলো নিয়ে আসবেন। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ২ পেজ ১ পেজ ধরে হ্যাঁ রাফ করতে হবে। হ্যাঁ ঠিক। ঠিক আছে। এইটা যদিও আমার কাছে আসলে মানে ঠিক আছে কনসেপ্টটা আপনি বুঝছেন কিনা সেটার জন্য এটা লাগে। বাট এত প্যাচে আসলে কোনো লাভ নেই। কারণ আল্টিমেটলি আউটপুট হিসাব করা দিয়ে তো আমাদের আসলে প্রোগ্রামিং এ আসলে আউটপুট হিসাব করাটা খুব একটা লাগে না বা কখনোই লাগবে না আসলে। হ্যাঁ, কম্পাইলার তো আছে এটার জন্য। এটা ঠিক। এটা জাস্ট হচ্ছে আপনারা কনসেপ্টটা বুঝেন কিনা সেটা আরকি করার জন্য। আচ্ছা। সো আউটপুট হচ্ছে এরকমই আসবে। আপনার রাইট এ প্রোগ্রাম সহজ। হ্যাঁ, রাইট এ প্রোগ্রাম থেকে আসলে সহজ জিনিস আসে। ফাংশন ওইটা আসলে ব্যালেন্স হয়ে যায় তখন। রাইট এ প্রোগ্রাম থেকে বেসিক্যালি আপনার অ্যারে রিলেটেড আসে। অ্যারে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সমস্যা হয় না। আর 2D অ্যারেও আসে না, 1D অ্যারে দিয়ে আসে নরমালি। আচ্ছা, যেমন এখানে দেখেন একটা এখানে সমস্যা হচ্ছে যে প্রচুর গল্প লেখা থাকে। আর আপনারা গল্প দেখলে ভয় পান। সেটা হচ্ছে যে আমি কমিটের খাতা দেখতে যেয়ে বুঝছি। যে অ্যারে ডিলিট আসছে। ডিলিট আমি ক্লাসে করাইছি। মানে অনেকেই বুঝতে পারেন নাই যে ওটা আসলে ডিলিট করতে বলছে। বলছে যে 500 এর বেশি যাদের আছে না কম যাদের আছে তাদেরটা রিমুভ করে ফেলো। রিমুভ মানেই তো হচ্ছে ডিলিট। হুম। হ্যাঁ, হ্যাঁ কিন্তু কিন্তু প্রোগ্রামিং কিন্তু এরকমই যে আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চায় ওখানে এক লাইনের একটা প্রবলেম আপনাকে ২ পেজের দিবে। ২ পেজের কোয়েশ্চেন দিবে। হুম, আইসিপিসি তে এরকম দেয়। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি রিয়াল লাইফ সিনারিওতে বা রিয়াল কেসে আসলে প্রবলেমটা বুঝতে পারেন কিনা, আইডেন্টিফাই করতে পারেন কিনা ওই অ্যাবিলিটিটা টেস্ট করার জন্য। হ্যাঁ, যেমন এখানে অনেক কথা লিখছে। ১ম ২ লাইন একদমই ইউজলেস। মানে ১ম ২ লাইন অ্যাকচুয়ালি ১ম প্যারাটাই ইউজলেস। কোন দরকার নাই। এখানে একটা গল্প লিখছে জাস্ট আর কিছু না। মেইন জিনিস হচ্ছে আপনি যে যেগুলা বোল্ড করা আছে সেগুলোর দিকে তাকালেই হচ্ছে বুঝতে পারবেন যে এখানে কি লিখতে বলছে। এটা হচ্ছে যে আপনার একটা ট্রিকস যখন হচ্ছে আপনার টাইম কম হাতে হুম, হ্যাঁ, সবকিছু লেখা আছে। সো টাইম কম থাকলে জাস্ট হচ্ছে কিওয়ার্ড গুলা বা যেগুলো বোল্ড করা থাকে সেগুলোর দিকে একটু তাকাবেন। তাহলে কিছুটা বুঝতে পারবেন। যেমন ১ম যে কোয়েশ্চেনটা এখানে
বলাই আছে রাইট এ ফাংশন, ফাংশনের আপনার সিগনেচারটা দিয়েই দিছে। ফাংশনের নাম কি হবে এন্ড প্যারামিটারের ভিতরে আপনি কিভাবে কি লিখবেন এটা সুদ্ধা দিয়ে দিছে। সো অ্যাকচুয়ালি আপনার ফাংশনের সিগনেচার নিয়ে কিছু চিন্তা করতে হবে না। আপনার জাস্ট চিন্তা করতে হবে ইমপ্লিমেন্টেশনটা কি হবে এখানে। আর ইমপ্লিমেন্টেশনটা কি হবে সেটা আপনি নাম পড়েও বুঝতে পারবেন। নামগুলো মিনিংফুল দিবে সবসময় কোশ্চেনে। সো ইনপুট সিটি মার্কস তার মানে বোঝাই যাচ্ছে যে আমার এখানে আর এখানে ইন্টিজার এন আছে। তার মানে এন নাম্বার বার হচ্ছে আমাকে একটা লুপ চালাতে হবে। লুপ চালায় শুরুতে কি আছে? এখানে একটা অ্যারে আছে। এই অ্যারের মধ্যে ইনপুট নিতে হবে। মেইন কথা এই ফাংশনটা হচ্ছে একটা অ্যারে ইনপুট নেওয়ার জন্য। এক লাইনের কাজ স্ক্যানএফ। ঠিক আছে? তার জন্য হচ্ছে আপনার এই যে ৫, ৭, ১০ লাইন লেখা আছে। বাট এটা কিছুই না। এটা হচ্ছে জাস্ট একটা অ্যারে নিবেন। ২ লাইনে কাজ শেষ। তারপরে কি? তারপরেরটা হচ্ছে টেক হাইয়েস্ট সিটি মার্কস। এখানেও একটা অ্যারে পাস করা আছে আর একটা এন ভ্যারিয়েবল নেওয়া আছে। তার মানে হচ্ছে আপনার ওই অ্যারেটা থেকে হাইয়েস্ট ভ্যালুটা বের করে দিতে হবে। এই ২ টা জিনিসই আমরা মিডেই করে আসছি। অ্যান্ড ৩ নাম্বার হচ্ছে আপনাকে জাস্ট মেইন ফাংশনটা লিখতে বলছে। মেইন ফাংশন লেখা কিছুই না। আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করবেন। তারপর হচ্ছে আপনি ইনপুট সিটি মার্কস যে ফাংশনটার কথা বলছে ওকে কল করবেন বা ইনভোক করবেন। টেক হাই সিটি যে ফাংশনটা আছে ওকে কল করবেন। শেষ। তারপর হচ্ছে রেজাল্ট যেটা আসবে সেটা চাইলে আপনি এই যে রিটার্ন ভ্যালু বলছে যেহেতু সো তার মানে হচ্ছে ওখান থেকে কিছু একটা রিটার্ন করবেন। রিটার্ন করার পর হচ্ছে প্রিন্ট করে দিবেন। সো খুবই সিম্পল একটা জিনিস ৩ লাইনে বোঝানো যেত। সেটা হচ্ছে ইচ্ছা করে বড় দেওয়া হয়েছে যাতে আপনি দেখে আর কি কনফিউজড হয়ে যান বা দেখে আসলে আপনি প্রবলেমটা বুঝেন কিনা, আইডেন্টিফাই করতে পারেন কিনা এটার জন্য। না হ্যাঁ, হ্যাঁ। না হুম, হুম। বুঝছি। ওখানে অনেক কথা বলা ছিল বাট অ্যাকচুয়ালি চাইছে হচ্ছে স্ক্যান করবেন অ্যারেটা, ডিলিট করবেন একটা এলিমেন্ট বা যে কয়টা এলিমেন্ট ডিলিট করা লাগে, আবার প্রিন্ট করবেন। জাস্ট ৩ টা জিনিস চাইছে। ৩ টার জন্য ৩ মার্কস ছিল। বুঝছেন? একেবারেই সিম্পল। মানে প্রিন্ট করবেন, স্ক্যান করবেন, প্রিন্ট করবেন। এটাতে মনে হয় অ্যারে পড়ানোর ১ম ক্লাসে ১ম জিনিসই হচ্ছে এটা দেখানো হয়। হ্যাঁ, ওই জিনিসটাই আসছে। বাট হচ্ছে হ্যাঁ, ওটাকে ওই প্রিন্ট করারটা 99% ধরতে পারেন নাই। প্রিন্ট করারটা আমি তো তাও ডিলিট বাদই দিলাম। প্রিন্ট করারটাই হচ্ছে 99% ধরতে পারেন না। যে অ্যারেটার এলিমেন্ট গুলোকে আবার প্রিন্ট করতে বলছে। বুঝছেন? সো এরকম। মানে কোয়েশ্চেন দেখে ঘাবড়ায় যাবেন না। কোয়েশ্চেন কখনো কঠিন করা হয় না। হ্যাঁ, বড় করা হয় বাট কঠিন করা হয় না। আপনাকে যেগুলো পড়ানো হয়েছে ওগুলা হ্যাঁ, এটাই। কোয়েশ্চেনটা করানো হয়েছে যে আপনাকে নার্ভাস করে দেওয়ার জন্য। কিন্তু আসলে এরকম কিছু নাই যেটা আপনি পারেন না। আপনি পারেন এই জিনিসটাই আসছে। ঠিক আছে? সো দেখে যেটা মনে হয় যে ইজিয়েস্ট জিনিস যেটা আমি শিখছি ওইটাই আসলে আসছে। ওটাই লিখবেন। বুঝতে পারছেন? আচ্ছা। সো এইটা হ্যাঁ, সো এটা হচ্ছে যে আপনার এটা পড়বেন, পড়ে হচ্ছে এটা আমাকে নেক্সট ক্লাসে সলভ করে দেখাবেন। বা এখন এটা সলভ করা কিছু না। বলেই তো দিছি। যে এখানে হচ্ছে আপনার ইনপুট নিতে হবে একটা অ্যারেতে। এখানে হচ্ছে ওই অ্যারের মধ্যে হাইয়েস্ট মার্কটা বের করতে হবে। এরপর মেইন থেকে হচ্ছে ২ টা ফাংশনকে কল দিতে হবে। ৩ টা কাজ বা ৪ টা কাজ। ঠিক আছে? এই তো রাইট এ প্রোগ্রাম হচ্ছে সবসময় এই টাইপের আসবে। আমি হচ্ছে আজকে কোয়েশ্চেন আপলোড দিয়ে দেব আপনাদের। এইটা আরেকটা ২ টা ফাইনালের কোয়েশ্চেন আপলোড দিব। আর আমি অ্যাসাইনমেন্টটাও এবার তাড়াতাড়ি আপলোড দিব। আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটাও ধরে ওর যেই টপিক যখন পড়াচ্ছি অ্যাসাইনমেন্টের ওই প্রবলেমগুলো লিখে ফেলবেন। তাহলে হচ্ছে আপনার ভালো হবে। এটা অফসেট পেপারেই লিখে ফেলবেন। তাহলে হচ্ছে আপনার একবারে অ্যাসাইনমেন্ট করাই হয়ে যাবে। ঠিক আছে? এই তো আরেকটা দিব। এবার ২ টা দিব না আর এবার একটাই দিব। ঠিক আছে? অ্যাসাইনমেন্টে থিওরিতে যা মার্কস থাকে কত আপনাদের ৫ মনে হয়। ৫ আচ্ছা। হ্যাঁ, ২ টাই। মানে যতগুলা নিব সবগুলাই কাউন্ট হবে। ৩ টা হলে ৩ টা, ২ টা হলে ২ টা। খালি এক্সামের ক্ষেত্রে হচ্ছে n-1 কাউন্ট হয়। অ্যাসাইনমেন্ট হচ্ছে n কাউন্ট হবে যতগুলো আছে। আচ্ছা। আর আপনাদের এটা আমি আসলে বলতে পারতেছি না। কারণ আপনাদের রবি, বুধ ক্লাস। রবি, বুধ তো একদিনও অফলাইন হচ্ছে না। শনি, মঙ্গলে সমস্যা নেই। শনি, মঙ্গল ২ দিনই হচ্ছে অফলাইন পাচ্ছি। ওদের এক্সাম নেওয়া যাবে। আপনাদের সমস্যা হয়ে গেছে। এখন দেখি কি বলে। এই উইকের মধ্যে হয়তো কিছু জানাই দিবে। হয় অনলাইন অথবা হয়তো বলবে যে শুক্রবার এসে পরীক্ষা দিতে হবে। কিছু একটা বলবে। সো যেটা বলে সেটাই করতে হবে আরকি। হ্যাঁ, ওটাই। হয়তো এরকমই আরকি। হুম, হুম। ও আচ্ছা সরি, আমি তো আপনাদের প্রেজেন্ট নিইনি। সরি। হ্যাঁ, ফারহা আহমেদ, জান্নাতুল ফেরদৌস, তন্নি দেবনাথ
এনায়েতুল্লাহ, মুশফিকুর রহমান, মাহমুদুর রহমান আছেন? কেউ হ্যান্ড রেজ করলে বললেন তো, আমি দেখতে পাচ্ছি না। আমি ওখান থেকে দেখতে পাচ্ছি। এনায়েতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে। মাহমুদুর রহমান আছেন? সুফি ইফতিখার, আহমেদ মুসা, নাজমুল সাকিব, অনিন্দ অথই, মুনিম শাহরিয়া, শরীফ। আচ্ছা, ঠিক আছে। শরীফ আহমেদ, নাইমুর রহমান, জুবাইর আহমেদ, আব্দুল মহসিন, সাদমান আহমেদ, কাজী রুমায়েত, আচ্ছা সরি, আলিনুর রেজা, ওলিউল্লাহ, ফখরুল ইসলাম, মাধবী আক্তার, প্রমা দাস, তাসনুভা জাহান, নাজমুল সাদাত, অর্পণ পোদ্দার, ইপসিতা, শাকিয়া আক্তার, সানাউল্লাহ তৌফিক, লাকিব বিন আলম, জুনায়েদ হোসেন, জোনায়েদ আরিফিন, সামিউল ইসলাম, ফারহান মুহিব, মেহবুব জামান, নাশাদ করিম, সরওয়ার আলম, চয়ন হাওলাদার, ফখরুদ্দিন, রায়হানা আচ্ছা রায়হানা জাকিয়া, তাহমিদ কবির, সরি তানজিম কবির, আব্দুল হান্নান। যাদের হয়ে গেছে লিভ দিতে পারেন, সমস্যা নেই। আব্দুল্লাহ ইরফান, তানজিম আছেন? নাই। ইরফান আছেন? আসাদুল্লাহ, তানভীর আহমেদ, তাহমিদ বিন আজাদ, মালিহা তাসনিম, শিহাবুর রহমান, রূপঙ্কর রায়, ফাহাদ আহমেদ, আবুল হাসনাত, মহিদুল ইসলাম, সামিয়া সাইফ, অয়ন কুমার, আসিয়া কবির। ঠিক আছে, কেউ বাদ পড়ছেন? হ্যাঁ, আচ্ছা। আর কেউ বাদ পড়ছেন? আব্দুল্লাহ ইরফান, তানজিম কবির, রায়হানা জাকিয়া, এদিকে আর কেউ? আর কেউ? হ্যাঁ, বলেন, নাম বলেন। ঠিক আছে, ওকে। আর কেউ আছেন? ঠিক আছে, ওকে, আমরা তাহলে শেষ করি। হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনি